চলো আমরা বাংলাদেশের অর্থনীতি শুরু করি। বাংলাদেশের অর্থনীতিটা আমরা কিছু বেসিক টার্ম দিয়ে শুরু করব। এখানে অনেকেই ইকোনমিক্সের স্টুডেন্ট আছেন। তো হচ্ছে যে আপনারা হয়তো আমার থেকে আরো ভালো জানতে পারেন, আরো হচ্ছে অনেক ডিটেল জানতে পারেন, তবে আমি কিছু বেসিক টার্ম আমার মতো বা যাতে সহজবোধ্য হয় সেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। ইকোনমিক্স ইকোনমিক্স হচ্ছে একটা গ্রিক শব্দ। এটা হচ্ছে ঐকিনোমিয়া থেকে আসছে এবং যেটার অর্থ হচ্ছে গৃহস্থালী পরিচালনা ব্যবস্থাপনা, এখান থেকে আসছে। ইকোনমিক্সের জনক বলা হয় অ্যাডাম স্মিথকে, তবে এখানে আরেকজন জনক আছেন, সেটা হচ্ছে আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুলসনকে। তবে এগুলো আসলে চাকরি পরীক্ষাতে আমি এখনো দেখে নাই আসতে, যে অর্থনীতির জনককে বা আধুনিক অর্থনীতির জনককে। এগুলা হচ্ছে নাইস টু নো টাইপের। তো প্রতিটা দেশের একটা অর্থনৈতিক ব্যবস্থা থাকে। বাংলাদেশের যেমন অর্থনৈতিক ব্যবস্থায় আমাদের অর্থ বছর শুরু হয় এক বছরের অর্ধেক থেকে পরের বছরের অর্ধেক পর্যন্ত। যেমন বাংলাদেশের অর্থবছর শুরু হয় হচ্ছে 1 জুলাই এবং শেষ হবে হচ্ছে 30 জুন। যেমন এখন চলছে নভেম্বর মাস। বাংলাদেশের 25 এবং 26, 2025 এবং হচ্ছে 26 সালের যে অর্থ বছর ফিসকেল ইয়ার, সেটা শুরু হয়েছে 25 সালের 1 জুলাই থেকে এবং এই ফিসকেল ইয়ারটা চলবে 2026 সালের 30 জুন পর্যন্ত, এই এক বছর সময়ব্যাপী। এবং বাংলাদেশের অর্থনৈতিক যে ব্যবস্থা সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতির ব্যবস্থাটা আসলে কি জিনিস একদম আম, সহজে যদি বলা যায়, আপনি দেখবেন বাংলাদেশে যেরকম ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আবার সরকারি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু বাংলাদেশে রয়েছে। এই ব্যাপারটা কি বলা হয় মিশ্র অর্থনীতি। তো এখানে আরেকটু বাড়িয়ে যদি বলা যায়, সেটা হলো পুঁজিবাদ, ক্যাপিটালিজম এবং হচ্ছে সোশ্যালিজম। তো এখানে পুঁজিবাদের মেইন থিমটাই হচ্ছে যে এখানে সবকিছু হবে ব্যক্তি মালিকানাধীন এবং এখানে ব্যক্তি হচ্ছে পুঁজি বা ব্যবসার নিয়ন্ত্রক হবে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। কিন্তু সমাজতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা সেখানে হচ্ছে ব্যক্তি মালিকানাধীন কোনো জিনিসপত্র থাকবে না, এখানে সবকিছুর নিয়ন্ত্রক হবে সরকার এবং সরকারই সবকিছু এখানে দেখভাল করবে। এবং এখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, বেতন বৈষম্য থাকবে না, এখানে কেউ শ্রমিক থাকবে না, কেউ মালিক থাকবে না, সবাই থাকবে সমান। সংক্ষেপে হচ্ছে এটা বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি। এখন এটা কিভাবে বোঝা যেতে পারে যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনীতি? দেখুন, বাংলাদেশের সরকারি মালিকানায় কি কি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে। এই যে বিদ্যুৎ আপনি ব্যবহার করেন, গ্যাস ব্যবহার করেন আপনি, তারপর আপনি জ্বালানি তেল ব্যবহার করেন, তারপর আপনি হচ্ছে পানি ব্যবহার করেন, হ্যাঁ, আপনি রাস্তা ব্যবহার করেন, সরকারি আপনি হচ্ছে রেল ব্যবহার করেন। এগুলো হচ্ছে সরকারি মালিকানায়। হ্যাঁ, যদিও রেল কিছু কিছু ট্রেন আছে সেগুলো বেসরকারি মালিকানায়। আবার দেখা গেছে যে বিদ্যুতের ক্ষেত্রেও কিছু কিছু বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আছে, কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে সরকারি মালিকানাধীন। তাহলে এগুলো হচ্ছে সরকারি ব্যবসা প্রতিষ্ঠান, আর ম্যাক্সিমামই হচ্ছে ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। এইটাকেই বলা হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে এখানে দেখেন সম্পত্তির ব্যক্তিগত মালিকানা যেরকম থাকে, আবার সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানাও আমাদের এই অর্থনীতির মধ্যে রয়েছে। এ পর্যায়ে আমরা অর্থনীতির সাথে কিছু বেসিক ফ্যাক্ট এবং বেসিক কিছু টার্ম আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। এবং একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এই টার্মগুলো জানা আসলে জরুরি এবং এটা সবার জন্যই আসলে খুব জরুরি যে ফাইন্যান্সিয়াল আসলে নলেজ থাকা। শুরুতে আমরা দেখব হচ্ছে জিডিপি। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা বাংলাতে হচ্ছে মোট দেশজ উৎপাদন। একটা দেশের অর্থনীতির আকার কেমন বা একটা দেশের অর্থনীতি আসলে কেমন করছে, এটা হিসাব করবে কিভাবে? এটা হিসাব করার বিভিন্ন প্যারামিটার আছে। আমাদের দেশে আমরা যে প্যারামিটারটা ব্যবহার করি সেটা হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা বাংলাতে মোট দেশজ উৎপাদন। এটার মানে আসলে কি? এটার মানে হচ্ছে একটা নির্দিষ্ট দেশের বাউন্ডারির মধ্যে যেই পরিমাণ পণ্য, দ্রব্য বা সেবা উৎপাদিত হয়, সেই সেবা পণ্য দ্রব্যের আর্থিক মূল্যকেই বলা হয় জিডিপি। একদম সহজ ভাষায় এটাই হচ্ছে জিডিপি। তাহলে এখানে শর্তটা আমার খেয়াল রাখতে হবে। শর্তটা হচ্ছে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড আমার দেশের বাউন্ডারির মধ্যে হয়, দেশের বাউন্ডারির বাইরে হইলে সেটা আমার জিডিপিতে ইনক্লুশন হবে না। তাহলে আমার জিডিপিটা হিসাব করা হয় সাধারণত এক বছরের টাইম ফ্রেমে। তাহলে বাংলাদেশের যে বলে যে বাংলাদেশের জিডিপি এত পার্সেন্ট বেড়েছে, অত পার্সেন্ট বেড়েছে, তাহলে এইটা এই যে পার্সেন্টেজটা বাড়ছে সেটা হিসাব করা হয় আসলে কিভাবে? তাহলে বাংলাদেশের এক বছরের মধ্যে, যেমন ধরি আমি যদি বলি যে 2024 এবং হচ্ছে 25 অর্থ বছর, কারণ এখন চলছে হচ্ছে 25 এবং হচ্ছে 26 অর্থ বছর। তাহলে আমরা
প্রিভিয়াস যে অর্থ বছরটা, ফিসক্যাল ইয়ারটা, সেটা হিসাব করলাম 24 থেকে 25 অর্থ বছর। আমি যদি বলি 2024 থেকে 25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির পরিমাণ হচ্ছে 1,000 টাকা, নিশ্চয়ই 1,000 টাকা না, আমি ধরলাম 1,000 টাকা। তার মানে হলো বাংলাদেশের বাউন্ডারির মধ্যে, আন্তর্জাতিক সীমানার মধ্যে এই 1,000 টাকার পণ্য, দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়েছে। এখন পণ্য দ্রব্য উৎপাদন তো বুঝি, কিন্তু সেবার উৎপাদনটা কিভাবে হয়? দেখেন, এই যে আপনারা এখানে কোচিং সেন্টারে আসছেন, আপনারা এখানে শিক্ষা গ্রহণ করছেন, শিক্ষা না মূলত এটাকে কোচিং এ বলা যেতে পারে। এটা আপনারা এখানে চাকরির জন্য এখানে পড়াশোনা করছেন, আমরা আপনাদেরকে সেবা দিচ্ছি, সেই সেবার বিনিময়ে আমরা টাকা পয়সাটা নিচ্ছি। তাহলে এইটা হচ্ছে সেবা, সেবার মূল্য, ঠিক আছে? তাহলে এই যে 1,000 টাকা হইলো, এই 1,000 টাকা হচ্ছে বাংলাদেশের জিডিপি। এখন ধরেন যে 2025-26 সালে দেখা গেল এই 1,000 টাকাটা বেড়ে হয়েছে 1,200 টাকা। এই 1,000 টাকাটা হয়ে এটা বেড়ে হয়েছে 1,200 টাকা। তার মানে এখন আমি বলতে পারবো আমার জিডিপির যে প্রবৃদ্ধি বা জিডিপির যে গ্রোথ বা জিডিপি পার্সেন্টেজ অনুযায়ী আগের বছর ছিল 1,000 টাকা, পরের বছর হয়েছে 1,200 টাকা। তার মানে আমার জিডিপি কত পার্সেন্ট বেড়েছে? আমার জিডিপি হচ্ছে 20% বেড়েছে। এটাকে বলা হয় জিডিপি গ্রোথ। অর্থাৎ আমার একটা নির্দিষ্ট বছরের সাথে পরের বছরের যে তুলনাটা, যে কত পার্সেন্ট আসলে বেড়েছে, সেটা অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধিটা হিসাব করা হয়। তাহলে আমরা এখানে বেসিক যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জিডিপিটা সবসময় আমার দেশের বাউন্ডারির মধ্যে যেই পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হচ্ছে সেটাকেই ডিনোট করে। এখন আসেন আরেকটু জিনিস এখানে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে আমার দেশের মধ্যে যেরকম আমার দেশের মানুষ বাস করে, আবার আমার দেশের মধ্যে ফরেনাররাও কিন্তু বাস করে। ধরুন এই লালটা হচ্ছে ফরেনার, আর এই যে নীল বা এটা কি রকম, কি কালার আমি জানি না, সেটা হচ্ছে আমার দেশের মানুষ। তাহলে কি বিদেশি এবং দেশি সবার আয়টাই কি এখানে ইনক্লুড হবে? হ্যাঁ, বিদেশি এবং দেশি সবার আয়টাই কিন্তু এই জিডিপিতে ইনক্লুশন হবে। ওকে, এই হচ্ছে জিডিপির হিসাব নিকাশ। আমাদের দেশের জিডিপি হিসাব করার জন্য আমাদের অর্থনীতির টোটাল যে খাত, টোটাল 19টা খাতে ভাগ করা হয়। আমাদের দেশের যে অর্থনৈতিক জিডিপি সেটা হিসাব করার জন্য আমাদের অর্থনৈতিক খাতটাকে টোটাল 19টা প্রধান খাতে ভাগ করা হয়। তবে খেয়াল রাখবেন এটা হচ্ছে প্রধান খাত, তবে এই 19টা প্রধান খাতের কিন্তু আবার 3টা বৃহত্তর খাতের মধ্যে ইনক্লুশন। তার মানে হচ্ছে প্রথমত হচ্ছে আমার 3টা বৃহত্তর খাত, এবং এই 3টা বৃহত্তর খাত থেকে আরো টোটাল 19টা প্রধান খাত বের হয়েছে। এই 3টা বৃহত্তর খাত কি কি? 3টা বৃহত্তর খাত হচ্ছে কৃষি, শিল্প এবং সেবা। বাংলাদেশে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড হয় সবকিছুই এই 3টা খাতের মধ্যে ফেলে দেওয়া হয়। এই কৃষি, শিল্প, সেবা এগুলোকে আবার কিছু সাব সেক্টরে ভাগ করা হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে প্রধান খাত। যেমন কৃষি সেক্টরের মধ্যে প্রধান খাত আসলে একটাই, একটাই খাত, সেটা হচ্ছে কৃষি, বনজ এবং মৎস্য সম্পদ। এই হচ্ছে একটা, এটা হচ্ছে নাম্বার ওয়ান। শিল্পের মধ্যে টোটাল খাত হচ্ছে 5টা: খনিজ, খনিজ ও খনন, শিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং নির্মাণ। তাহলে এখানে হচ্ছে 5টা, তাহলে 5-এ রেখে 6। আর বাকি সবকিছু হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত। তাহলে সেবাতে টোটাল হচ্ছে 13টা। এই টোটাল খাত হচ্ছে 19টা। তাহলে এখানে একটা ব্যাপার ক্লিয়ার থাকবেন, সেটা হচ্ছে পরীক্ষাতে যদি উল্লেখ থাকে যে আমাদের বৃহত্তর খাত কয়টা, সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু হচ্ছে 3টা, লার্জ সেক্টর। লার্জ সেক্টর হচ্ছে 3টা। আর যদি বলা হয় মেইন সেক্টর টোটাল কয়টা, মেইন সেক্টরস, সেক্ষেত্রে কিন্তু হবে হচ্ছে 19টা। সুতরাং এই ব্যাপারটা নিয়ে পেস লাগায়েন না। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কি এই 13টা খাত যেগুলো আছে এগুলোকে ইন্ডিভিজুয়ালি আমার মুখস্থ করতে হবে? না, কোনো প্রয়োজন নাই, মুখস্থ করতে হবে না। এই গেল জিডিপি। জিডিপির বাইরেও আরেকটা ভাবেও অর্থনীতির হিসাব করা হয়, সেটা হচ্ছে জিএনপি। জিএনপিটা কেন আসছে দেখেন, একটু আগে যে জিডিপির কথাটা বললাম সেখানে আমি বললাম আমার দেশের বাউন্ডারির মধ্যে যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো হয় সেগুলো, কিন্তু আমার দেশের, বাংলাদেশের প্রায় অফিসিয়ালি 1 কোটি, আনঅফিসিয়ালি 1 কোটি 20 বা 30 লাখের বেশি মানুষ বাইরে প্রবাসী হিসেবে কাজ করছেন। তারা যে ইনকামটা আমাদের দেশে পাঠায় সেটাকে আমরা বলি রেমিটেন্স। এই রেমিটেন্স কিন্তু জিডিপিতে ইনক্লুশন হয় না, কারণ রেমিটেন্সটা আমার দেশের মধ্যে কাজকর্ম করা হয় নাই, এটা বাইরের দেশের মধ্যে কাজকর্ম করা হয়েছে। তাহলে এই রেমিটেন্সটা আমি যদি জিএনপিতে ইনক্লুশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে, বা জিডিপিতে আমি ইনক্লুশন করতে চাই বা আমার অর্থনীতিতে ইনক্লুশন করতে চাই, তখন সেটার নাম আর জিডিপি থাকবে না, তখন সেটার নাম হয়ে যাবে জিএনপি, মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন। তাহলে একটা হচ্ছে মোট দেশজ উৎপাদন, আরটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন।
তাহলে এই জিএনপিতে কি কি হিসাব করা হয়? জিএনপিতে হিসাব করা হয় যে আমার দেশের যে সমস্ত মানুষ রয়েছে, তাদের ইনকাম, প্লাস হচ্ছে আমার দেশের যারা বাইরে থাকতেছে এবং যারা এই বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, তাদের যে টোটাল ইনকাম, এই টোটাল ইনকামটাকে বলা হয় জিএনপি। তার মানে হচ্ছে আমার দেশের নাগরিকরা যে যেখানেই থাকুক, সে বাংলাদেশে থাকুক, সে চীনে থাকুক, সৌদি আরবে থাকুক, সে মঙ্গল গ্রহে থাকুক, যেখানেই থাকুক, যত টাকা সে ইনকাম করবে সবকিছু আমি জিএনপিতে হিসাব করব। এবং এই জিএনপিতে আমার, তো আসেন যেটা বলছিলাম যে জিএনপি, তাহলে জিএনপিতে কেবল আমার দেশের যে মানুষজন আছে তাদের ইনকামটা আমি হিসাব করব, আমার দেশে যারা বিদেশি আছে তাদের ইনকামটা আমি হিসাব করব না। এটা হচ্ছে জিএনপির সহজ হিসাব। তাহলে এই বেসিক জিনিসটাই মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম জিডিপি, দেখলাম এরপরে আমরা দেখলাম হচ্ছে জিডিপি। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে কর। সরকার আমাদের দেশটা চালায়। সরকার প্রতি 5 বছর পর পর একটা সরকার নির্বাচিত হয় আমাদের দেশে, এবং সরকার আমাদের দেশটা পরিচালনা করে। সরকার দেশ পরিচালনা করার জন্য অবশ্যই টাকা পয়সা দরকার হয়। এই যে সরকার যে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করে, তারপরে চুরি টুরি করে, দুর্নীতি করে, তারপর আমাদেরকে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেয়, এগুলো করতে তো টাকার দরকার হয়। এই টাকাটা সরকার কোত্থেকে নিবে, কোত্থেকে পাবে? এই টাকাটা সরকার আমাদের থেকেই নেয়, এবং আমাদের থেকে যে টাকাটা সরকার নেয় সেটাকে বলি আমরা কর বা ট্যাক্স। এখন এই করটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, আলটিমেটলি সবই আসলে ট্যাক্স। যেমন এই করের বিভিন্ন খাত ভিত্তিক বিভিন্ন নামকরণ করা আছে। যেমন এটা হইতে পারে বাণিজ্য শুল্ক, এটা হইতে পারে আবগারি শুল্ক, এটা হতে পারে আয়কর, এটা হতে পারে মূল্য সংযোজন কর, এটা হতে পারে সম্পূরক শুল্ক, এটা হতে পারে ভূমি রাজস্ব। কিন্তু আলটিমেটলি সবই হচ্ছে ট্যাক্স। মানে হচ্ছে আমরা সরকারকে যে টাকাটা আসলে দেই। তো সরকার এই করের যে টাকা, এটা থেকে একটা ইনকাম সে করে। সরকারের আরেকটা ইনকাম হচ্ছে করের বাইরে থেকেও আসে। সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গাতে আমরা যখন কোনো একটা আম, সেতুতে উঠি, কোনো একটা রাস্তাতে উঠি, সেখানে আমরা টোল পরিশোধ করি, মাসুল পরিশোধ করি। সেটা কিন্তু হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। আবার আমরা যখন পাসপোর্ট করতে যাই, আমরা যখন একটা সার্টিফিকেশন করতে যাই, যেমন আমি একটা গাড়ির লাইসেন্স করব, সেখানেও কিন্তু আমাকে সরকারকে টাকা দিতে হয়। সেটাও কিন্তু সরকারের একটা ইনকাম। তাহলে এই কর হচ্ছে সরকার কর্তৃপক্ষ, সরকারি বা সরকার আমাদের থেকে যেই টাকাটা নেয় সেটাই হচ্ছে মূলত কর। এই ট্যাক্সটা বেসিক্যালি দুই ধরনের হয়। একটা হচ্ছে যেটা আমি দেখতে পাই সেটা, এবং আরেকটা হচ্ছে যেটা আমি দেখতে পাই না সেটা। অর্থাৎ এটাকে শুদ্ধ ভাষায় বা বাংলা বইয়ের ভাষা যদি বলতে চান, বাংলায় হচ্ছে প্রত্যক্ষ কর, ইংরেজিতে ডিরেক্ট ট্যাক্স, এবং আরেকটা হচ্ছে পরোক্ষ কর, বাংলায় পরোক্ষ কর এবং ইংরেজিতে হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। প্রত্যক্ষ কর মানে হচ্ছে যেটা আপনি স্বচক্ষে দেখতে পান, আপনি জেনে বুঝে শুনে যেই করটা প্রদান করেন সরকারকে, সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। যেমন আমরা আয় কর দেই, আমরা ভূমি রাজস্ব কর দেই, নিবন্ধন, অস্থাবর সম্পত্তি ইত্যাদির প্রতি আমরা বিভিন্ন ধরনের কর দেই। এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর, যেটা আমরা জেনে বুঝে দিই। এই প্রত্যক্ষ কর দেওয়ার জন্য যারা দেন তাদের একটা হচ্ছে নির্দিষ্ট আইডি নাম্বার থাকে। সেই আইডিটাকে বলা হয় ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, বা সংক্ষেপে এটা ডিজিটাল করা হয়েছে, এই কারণে এটা নাম দেওয়া হয়েছে ইটিন। ইটিন, তাহলে এই ইটিন হচ্ছে আমাদের যেরকম ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার থাকে, যেমন দেখবেন যে কারো ন্যাশনাল আইডি কার্ডের সাথে জন্মসাল উল্লেখ আছে, শুরুর দিকে জন্মসাল অনেকেরই হচ্ছে উল্লেখ আছে, আবার কারা কারো ন্যাশনাল আইডি কার্ডের শুরুতে জন্মসালটা উল্লেখ নাই। তো ঠিক একই রকম ভাবে যারা কর প্রদান করে তাদের একটা ইউনিক আইডি নাম্বার থাকে। তো এটা হচ্ছে 12 ডিজিটের একটা নাম্বার হয়। এই 12 ডিজিটের নাম্বারটা খেয়াল রাখবেন, এটা কিন্তু পরীক্ষাতে আসছে, সামনে আসতে পারে। তাহলে আমরা প্রত্যক্ষ করটা বুঝলাম, ডিরেক্ট ট্যাক্সটা বুঝলাম, এবার আসেন পরোক্ষ কর। পরোক্ষ কর মানে হচ্ছে যে ট্যাক্সটা আপনি আসলে দেখতে পান না, যেটা আমরা আসলে দেখতে পাই না, সেটা হচ্ছে আসলে পরোক্ষ কর। যেমন একটা বড় ধরনের পরোক্ষ কর হচ্ছে ভ্যাট বা মূল্য সংযোজন কর। এই যে আমরা রেস্টুরেন্ট বা কোনো কিছু কিনতে গেলে দেখা যায় যে সেখানে একটা স্লিপে একটা কথা উল্লেখ থাকে, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে এটা আমরা দেখতে পাই না, এটা আমাদের থেকে কিন্তু সরকার নিচ্ছে। ধনী গরিব সবার থেকে কিন্তু এই ট্যাক্সটা সরকার নিচ্ছে। আমদানি শুল্ক, আপনি যদি কোনো পণ্য আমদানি করতে চান তাহলে আপনাকে হচ্ছে ট্যারিফ দিতে হবে। এটা আমরা এটা কিন্তু আমরা দেখতে পাই না, কারণ আমরা তো হচ্ছে কাস্টমার,
কনজিউমার, আপনি কিন্তু সরাসরি চীন থেকে কোনো পণ্য নিজের জন্য আমদানি করেন না, বা করলে সেটা খুব কম। আমরা কি করি, একজন আমদানিকারক থেকে আমরা ওই পণ্যটা কিনে আনি। যেমন ধরেন আপনি একটা ফোন কিনবেন, আপনি নিশ্চয়ই হচ্ছে শাওমি, ধরেন আপনি ফোন কিনবেন, আপনি নিশ্চয়ই শাওমি কোম্পানি থেকে সরাসরি ফোনটা কিনবেন না। কার থেকে কিনবেন? আপনি বাংলাদেশের কোনো একজন আমদানিকারক থেকে ওই শাওমি ফোনটা আপনি কিনবেন। তো ওই আমদানিকারক যখন এই ফোনটা বাংলাদেশে আমদানি করেছেন, তখন তিনি সরকারকে একটা শুল্ক প্রদান করেছেন। তো এই শুল্কটা কে দিবে, কে পে করবে? অবশ্যই আমার থেকে এই শুল্কটা নেওয়া হবে। তো এটা হচ্ছে আমদানি শুল্ক। তাহলে এটা আপনি কিন্তু দেখতে পাই না। বিক্রয় কর, পণ্য কর, এই ধরনের যত ধরনের কর একটা পণ্যের উপর ইম্পোজ হয়, কোনো করটাই আমরা দেখতে পাই না, কিন্তু আলটিমেটলি সেটা আমরা পরিশোধ করি। আয়কর রিটার্ন, আয়কর রিটার্নটা হচ্ছে যে যারা কর দেয় তাদের যেই সমস্ত কর দিতে হয়, এবং যে পরিমাণ কর দিতে হয় সেটার একটা ডকুমেন্ট থাকে, আয়কর বিবরণী বলা হয়। তো এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসে এটা জমা দিতে হয়। এটাই হচ্ছে আয়কর রিটার্ন, জাস্ট নাইস টু নো হিসেবে করে রাখতে পারেন। সরকার বিভিন্ন কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়ার জন্য, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা কর ছাড় দিয়ে থাকে। ঠিক আছে, তোমার কর আমি মৌকুফ করে দিলাম, তুমি ভালোভাবে ব্যবসা করো। এতে করে ওই ব্যবসায়ী উৎসাহিত হবে, ওই ব্যবসায়ী টাকা খরচ কম হবে এবং সে ব্যবসা করতে আরো বেশি আগ্রহী হবে। এই যে কর বাদ দেওয়া, এটাকে বলা হয় ট্যাক্স রিবেট বা হচ্ছে কর রেয়াত। আবার দেখা যায় এটা হচ্ছে করদাতাদের উপরে, করদাতাদের বিনিয়োগ দানে উৎসাহিত করার জন্য সরকার এটা করে থাকে। আবার এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ট্যাক্স হলিডে। ট্যাক্স হলিডে মানে হচ্ছে কোন একটা শিল্প, বাণিজ্য, ব্যবসা বাণিজ্যকে উৎসাহ উৎসাহ করার জন্য দেখা যায় সাময়িকভাবে কিছু ট্যাক্স মওকুফ করে ফেলে। এটাকে মূলত বলা হয় ট্যাক্স হলিডে। মূল্য সংযোজন কর বা সংক্ষেপে হচ্ছে মূসক, ইংরেজিতে হচ্ছে ভ্যাট, এব্রিভিয়েশনটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশে একসময় ভ্যালু অ্যাডেড ট্যাক্স ছিল না। 1991 সালে তখন হচ্ছে বিএনপি সরকার সরকার গঠন করেছে, নতুন সরকার গঠন করেছে। তখন হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর চালু হয়। আপনি যদি একটা চকলেট কিনে খান, অথবা আপনি যেই টিস্যু ইউজ করেন, অথবা আপনি যেটা কলম ইউজ করেন, অথবা আপনারা চুলে যে ক্লিপ ইউজ করেন, সমস্ত কিছুতেই হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স থাকে, মূল্য সংযোজন কর থাকে। তো মূল্য সংযোজন কর এটা প্রথম চালু হয়েছিল জার্মানিতে। এটা এটা প্রয়োজন নাই কোন দেশে চালু হয়, যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই মূল্য সংযোজনটা বাংলাদেশে চালু হয়েছিল 1 জুলাই 1991। 1 জুলাই 1991। এবং বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ ভ্যাটের হার হচ্ছে 15%। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে হচ্ছে এই ভ্যাটের হারটা সব থেকে বেশি। এবং বাংলাদেশ সরকারের যে ইনকাম বা আয় হয়, সেই আয়টা সব থেকে বেশি পরিমাণে আসে এই মূল্য সংযোজন কর থেকে বা মূসক থেকে। সব থেকে বেশি পরিমাণ ইনকামটা আসে বাংলাদেশের সরকারের টোটাল ইনকামের প্রায় 39%-এর মতো ইনকাম আসে এই মূল্য সংযোজন কর থেকে। তার মানে হচ্ছে ধনী গরিব নির্বিশেষে সবাই সবাই আমরা কিন্তু সরকারকে টাকা পয়সা দেই। শুল্ক, শুল্ক এক ধরনের ট্যাক্স। আপনি যদি কোনো দেশে কোনো দেশ থেকে পণ্য আমদানি করেন অথবা রপ্তানি করেন, যেটাই করেন না কেন, সরকারকে একটা নির্দিষ্ট ট্যাক্স আপনাকে দিতে হবে। এই নির্দিষ্ট ট্যাক্সটাকেই বলা হয় হচ্ছে শুল্ক। এটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে বাণিজ্য শুল্ক বা এক্সপোর্ট বা ইম্পোর্ট ডিউটি। আমদানি বা রপ্তানিকৃত পণ্যের উপরে যে কর, ওইটাকেই স্পেসিফিক ভাবে বলা হয় এক্সপোর্ট বা ইম্পোর্ট ডিউটি। ওইটাই শুল্ক, একই জিনিস। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আবগারি শুল্ক, এক্সাইজ ডিউটি। আবগারি শুল্ক হচ্ছে যে ধরেন আপনি একটা পণ্য উৎপাদন করলেন এবং সেটা আপনি হচ্ছে বাইরে, বাইরে বলতে বাইরের দেশে বা বিদেশে, বিদেশে আপনি হচ্ছে রপ্তানি করবেন না, বিদেশে আপনি বিক্রি করবেন না। ওই নির্দিষ্ট পণ্যটার উপরে, যেটা আপনি কেবল দেশের মধ্যেই উৎপাদন করেছেন, দেশে আপনি সেটা বিক্রি করবেন, ওই পণ্যের উপরে সরকার একটা শুল্ক নেয়। সেই শুল্কটাকে বলা হয় এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক। সরকার আরেকটা ইন্টারেস্টিং ট্যাক্স নেয়, সেই ট্যাক্সটাকে বলা হয় সিন ট্যাক্স। সিন মানে পাপ, ট্যাক্স মানে কর। তাহলে এটাকে বলা যেতে পারে পাপ কর বা পাপ শুল্ক। ব্যাপারটা এরকম না আপনি পাপ কাজ করছেন আপনি শুল্ক দিবেন, ব্যাপারটা আসলে ওইরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরেন বিড়ি সিগারেট খাবেন, মানে আপনি খাবেন বলতে আপনারা সবাই না, যারা যারা খান আর কি, তাদেরকে বলা হচ্ছে, বা যারা তাদের বন্ধু বান্ধব খায় আর কি। তো এই বিড়ি সিগারেটের উপরে এবং অ্যালকোহলের উপরে সরকার একটা কর আরোপ করে। কারণ সরকার জানে যে সরকার যতই কর আরোপ করুক না কেন, যারা স্মোকার আছেন তারা, ধরেন গোল্ড লিফের দাম 1 টাকা বাইরে গেল বা 2 টাকা বাইরে গেল, যারা স্মোকার আছেন তারা কি করবেন, তারা হচ্ছে একটা সিগারেট ধরবেন, সরকারকে গালি দিয়ে একটা সিগারেট ধরাবেন, কিন্তু সিগারেট খাওয়া কিন্তু বন্ধ হবে না। এই কারণে সরকার এই সুযোগটা নেয়। সিগারেটের প্যাকেটে লেখা থাকে সুন্দর করে যে
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে মৃত্যু হয়। আর কোনো পণ্যেই কিন্তু এরকম আসলে লেখা থাকে না, কিন্তু তারপরও মানুষ স্মোকিং করে। এবং ধরেন যদি দেশে কখনো দুর্ভিক্ষ হয়, যে দেশে দুর্ভিক্ষ শুরু হইলো, হ্যাঁ, অবস্থা খারাপ, তারপরেও কিন্তু সিগারেট বিক্রি অফ হবে না, সিগারেট মানুষ খাবেই। তখন যদি গোল্ড লিফ না খায়, আকিস বিড়ি খাবে। আকিস বিড়ির দাম কম, তখন আকিস বিড়ি খাবে। তো এই কারণে সরকার দেখবেন প্রতি বছর যখন বাজেট ঘোষণা করে, সেই বাজেটের উপরে তারা হচ্ছে সবসময় হচ্ছে শুল্ক আরোপ করে এই সমস্ত বিড়ি সিগারেট এগুলোর উপরে। এবং বাংলাদেশের বিড়ি সিগারেটের যে কোম্পানি, সেগুলা ম্যাক্সিমামই নিয়ন্ত্রিত হয় হচ্ছে ব্যাট বিসির মাধ্যমে, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যাট বিসি। এবং এটার হচ্ছে শেয়ার মার্কেটে কিন্তু এটার অবস্থান খুব ভালো। আপনারা কেউ চাইলে এই ব্যাট বিসির শেয়ার কিনে রাখতে পারেন, অবশ্য এখন একটু দাম কম। আচ্ছা, এরপর আসেন সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক হচ্ছে দেখা যায় যে সমস্ত পণ্যগুলো হচ্ছে বিলাসী দ্রব্য, যেমন কার, গাড়ি, তারপর হচ্ছে দামি ফোন, আইফোন, এইগুলোর উপরে সরকার অতিরিক্ত একটা কর আরোপ করে। কেন করে? কারণ তারা জানে এরা হচ্ছে বড় লোক, তাহলে বড় লোকদের থেকে কিভাবে কর আরোপ করা যায়। তাহলে বড় লোকরা এই ধরনের দামি জিনিসপত্র কিনে ওই জিনিসগুলোর উপরে একটা কর আরোপ করতে হবে, গরিবরা তো এটা কিনবে না। এই জিনিসগুলো, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে সম্পূরক শুল্ক। ঠিক আছে? যেমন ওই দিন দেখলাম যে ওই যে ডক্টর জাহাঙ্গীর, ডক্টর জাহাঙ্গীরের হচ্ছে আম, আপনার তার একটা হোটেল আছে, একটা রেস্টুরেন্ট আছে তার। তো সেইখানে ওই যে ব্ল্যাক রাইস, ব্ল্যাক রাইস পাওয়া যায়, তারপরে হচ্ছে অর্গানিক বিভিন্ন সবজি পাওয়া যায়। এক প্লেট খাইতে গেলে সেখানে দেশি মুরগি, দেশি মুরগির ডিম পাওয়া যায়, এবং এক প্লেট খাইতে গেলে সেখানে 1,000 টাকা খরচ হয়। এখন আপনার কাছে এটা ইলজিক্যাল, এটা ইলজিক্যাল মনে হইতে পারে, কিন্তু আসলে তার জন্য এটা একটা ব্যবসায়িক স্ট্যান্ড। কারণ আমার আপনার মতো যারা মোটামুটি ফকিন্নি হালতে আছি, তারা হচ্ছে ওই ওই হোটেলের কাস্টমার না। আপনার কেউ বলে নাই ওইখানে যে খাইতে, আমরা ওই হোটেলের কাস্টমার না। আমরা হচ্ছে হোটেল সালাদিয়ার কাস্টমার, আমরা সালাদিয়াতে খাবো। আমরা হচ্ছে ওই জাহাঙ্গীর এর যে হোটেল আছে ওইখানে গিয়ে আমরা খাইতে পারবো না। সুতরাং আপনার ওইখানে কান্নাকাটি করে আসলে লাভ নাই। আর একটা ছোট্ট ঘটনা বলি। আহ খুলশি মার্ট নামে একটা চিটাগং এ একটা খুব এটা নাম করা, হ্যাঁ, খুলশি মার্ট। তো এটা হচ্ছে চিটাগং খুলশিতে এটা অবস্থিত। তো সেখানে একটা মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা হচ্ছে ছোট 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 মিষ্টি, এবং সেগুলো হচ্ছে বিভিন্ন কালারের হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা যে ওই যে নর্মাল যে সাদা মিষ্টি, এবারে কালো মিষ্টি, আর কালো মিষ্টির পাশাপাশি আরেকটা ওই যে সাদা কালোর মাঝখানে একটা একটা মিষ্টি থাকে, ওই যে কিছুটা গুড় গুড় কালারের হয়। তো এই তিনটা মিষ্টি তো আমরা সাধারণত ম্যাক্সিমাম দোকানে দেখি। তো তারা কি করেছে, এই তিনটা মিক্স, এই তিনটা মিষ্টিরই হচ্ছে ছোট ভার্সন বানাইছে। ছোট ভার্সন বানায়া ওইটা তারা হচ্ছে তারা সেল করে। এখন নর্মালি মিষ্টির দাম কত হয়? নর্মাল মিষ্টির দাম হচ্ছে 250 টাকা বা 300 টাকা, এটা হচ্ছে নর্মাল মিষ্টির একটা দাম। কিন্তু ওরা যে মিক্সড ভার্সনটা করছে, ওইটার তারা তখনকার সময় আমি প্রাইস দেখছিলাম হচ্ছে 450 টাকা। তো আমাদের ওখানে ইন্টার্নশিপ ছিল, আমরা ওখানে গেছিলাম। তা জিজ্ঞেস করছিলাম যে ভাই, এই মিষ্টি 450 টাকা হওয়ার কি কারণ আছে? এটা তো কোনো কারণ নাই, এটা হুদাই, এটা তো 450 টাকা হওয়ার মতো না। ভাই, এখানে যারা বাজার করে, যারা কেনাকাটা করে, তারা মনে করে যে যে জিনিসটার দাম বেশি ওই জিনিসটা ভালো। আমরা এটা দাম যখন হচ্ছে 250 টাকা রাখছি, তখন দেখলাম যে এটা কেউ কিনে না, কেউ কিনে না, মনে করতেছে এটা এটা কম দামি, এই জিনিস ভালো না। কিন্তু আমরা যখন দামটা বাড়াই দিছি 450 টাকা, তখন এটা এটা মোটামুটি ভালো সেল হচ্ছে। তো তাইলে এখানে একটা মনস্তাত্ত্বিক জিনিস আসলে কাজ করে, এবং সরকারও এই ব্যাপারটা থেকেই হচ্ছে সম্পূরক শুল্কগুলো আসলে আরোপ করে। আচ্ছা, একটু পরে রিক্যাপ করতেছি। এরপরে আসলে আমরা দেখবো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু বা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। এটাকে মুদ্রাস্ফীতিও বলা হতে পারে, আবার এটাকে মূল্যস্ফীতিও বলা যেতে পারে। তবে আমরা সাধারণত সরকার, আমরা যে বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখি যে আমাদের এখন মূল্যস্ফীতি বেড়ে গেছে বা মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, তো সেটা মূলত হচ্ছে আমরা প্রাইস ইনফ্লেশনটাই দেখি। ইংরেজিতে হচ্ছে ইনফ্লেশন, ইংরেজিতে হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া বা ফুলে যাওয়া। আর মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে মুদ্রাটা খুলে গেছে। বা যদি আমি বলি যে আরো স্পেসিফিক ভাবে বলি, যে প্রাইস ইনফ্লেশন, তার মানে মূল্যটা বেড়ে গেছে। আর কারেন্সি ইনফ্লেশন মানে কি? কারেন্সি ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রার স্ফীতি হয়েছে বা বাজারে মুদ্রার সরবরাহ বৃদ্ধি পেয়েছে। দুইটা দিকেই হচ্ছে মোটামুটি ফলাফলটা সেম থাকে, হ্যাঁ, মোরলেস হচ্ছে সেম থাকে। ব্যাপারটা আপনাকে একদম সংক্ষেপে আমি একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে ধরেন যে আপনি 2020 সালে এক কাপ দুধ চা খেতেন হচ্ছে 5 টাকা, এক কাপ দুধ চা আপনি খেতেন হচ্ছে 5 টাকা। কিন্তু 2025 সালে এসে
মোটামুটি সব দোকানেই দুধ চা হচ্ছে 15 টাকা, এবং কমপক্ষে এটা একদম লেস যদি ধরি তাহলে হচ্ছে 10 টাকা। 10 টাকার নিচে মনে হয় না দুধ চা কোনো জায়গায় বিক্রি করে। এবং এটা হচ্ছে লেস, কোনো কোনো দোকানে এর থেকেও বেশি চা পাওয়া যায়। এবং এখন তো বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, ওই কি মালটা চা, তারপরে তারপরে হচ্ছে কি এর মালাই চা, তারপরে হচ্ছে মানে যে কোনো কিছু একটা মিক্স করে দিলেই হলো হলো চা। মানে একটা কিছু মিক্স করে দিলাম ওটা হয়ে যাবে চা। চায়ের লগে তেঁতুল মিক্স করে দিলাম ওটা ওটা হয়ে যাবে তেঁতুল চা। চায়ের লগে যদি পাঙ্গাস মাছ আমি মিক্স করে দিই তাহলে তাহলে ওটা হয়ে যাবে পাঙ্গাস চা। চায়ের লগে গরু মাংস যদি মিক্স করি তাহলে তাহলে ওটা হচ্ছে বিফ চা। মানে এরকম আর কি। তো যাই হোক, তাহলে এই যে টাকাটা বেড়ে গেল, তাহলে আপনার ধরেন 2020 সালে আপনার বাজার খরচ ছিল 100 টাকা। 100 টাকা দিয়ে আপনি কি কিনতেন? 100 টাকা দিয়ে আমি ধরলাম আপনি 1 কেজি চাল কিনতেন, আর আপনি হচ্ছে যে কিছু সবজি কিনতেন, তারপরে আপনি একটা মাছ কিনতেন, আপনার এই টাকাটা 100 টাকাতে হয়ে যাইতো। আচ্ছা, এখন 2025 সালে এসে দেখা গেল যে এই বাজারটা আপনি আর 100 টাকাতে করতে পারছেন না। আপনার এখন লাগতেছে হচ্ছে 150 টাকা। তার মানে হচ্ছে একই জিনিস ছিল, আপনার পরিমাণটা কিন্তু একই ছিল, কিন্তু বাজারে জিনিসপত্রের দামটা বেড়ে গিয়েছে 50 টাকা। তার মানে 50% দাম বৃদ্ধি পেয়েছে। এই যে দামটা বেড়ে গেল, এটাই হচ্ছে সহজ কথায় মূল্যস্ফীতি। এখন এটা কেন হয়? এটা বিভিন্ন কারণে হতে পারে। একটা সহজ কারণ বলি, সেটা হচ্ছে আহ, যেমন 2019 সালে ডলারের দাম ছিল 82 টাকা। আমি আমি কিনেছি 82 টাকা দিয়ে, আমি কিনেছি 2019 সালে। এখন ডলার দাম কত? মনে হয় 120 টাকা বা এর আশেপাশে। তাহলে দেখেন, ডলারের দাম 82 টাকা মানে কি? ডলারের দাম 82 টাকা মানে হচ্ছে যে আমাদের 82 টাকা, আমাদের 82 টাকা সমান সমান হচ্ছে $1। তার মানে আপনি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে যদি আপনি 82 টাকা দেন, তাহলে বাংলাদেশ ব্যাংক আপনাকে $1 তখন সময় দিত। কিন্তু এখন আর এই 82 টাকা দিয়ে $1 পাওয়া যাচ্ছে না। এখন আপনাকে ব্যাংকে জমা দিতে হবে 120 টাকা। 120 টাকা দিলে আপনাকে ব্যাংক $1 দিবে। তার মানে এখানে কি হয়েছে? এখানে টাকা হচ্ছে দুর্বল হয়ে গেল। টাকা দুর্বল হওয়া যাওয়া এখানে মানে কি? মানে হচ্ছে আগে $1 সমান ছিল 82 টাকা, এখন $1 সমান 120 টাকা। তার মানে টাকা এখানে দুর্বল হয়ে গেল না, টাকা তো এখানে শক্তিশালী হইল না। মানে এখানে আরো সহজ করে বুঝাই, ধরেন আপনি আপনি হচ্ছে আগে আগে 10 জন মিলে, আপনার একজন বন্ধু আছে মোটা বন্ধু, মানে কেউ কিছু মনে করেন না, মোটা বন্ধু বলতে আমি এখানে আসলে হ্যাঁ প্রতিপন্ন করতেছি না, মানে শক্তিশালী বন্ধু মনে করতেছি আর কি। ধরেন আপনার 10 জন বন্ধু মিলে আপনার ওই শক্তিশালী বন্ধুকে আপনি হারাইতে পারতেন, কিন্তু এখন দেখলেন আপনি এই 10 জন মিলে আপনি আপনার ওই শক্তিশালী বন্ধুকে হারাইতে পারতেছেন না। এখন কি হচ্ছে? এখন হচ্ছে ওই বন্ধুকে হারাইতে হইলে আপনার 15 জন লাগতেছে। তার মানে কি হইলো? এখানে আপনার এই যে বন্ধু, এই বন্ধু শক্তিশালী হয়েছে আর আপনারা হচ্ছে দুর্বল হয়েছেন। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, যখন ডলারের দামটা $1, আপনি 120 টাকা এখন পাচ্ছেন, তার মানে টাকার মানটা কমে গিয়েছে, ডলারের মানটা বেড়ে গিয়েছে। তার মানে আমাদের যে মুদ্রাটা, আমাদের যে টাকা, সেটাকে আমরা অবমূল্যায়ন করেছি, অবমূল্যায়িত করেছি। এখন এতে করে ঝামেলাটা কি হয়েছে দেখেন, আমরা সবকিছু কিসে আমদানি করি? আমরা ডলারে আমদানি করি, আমরা রপ্তানিও করি হচ্ছে ডলারে। আচ্ছা, এখন আসেন, যখন এই টাকার দামটা এখানে হচ্ছে 120 টাকা হয়ে গেল, তো আমি ধরলাম যে 2020 সালে কোনো একজন কেউ তিনি ভারত থেকে হচ্ছে চিনি আমদানি করবেন, ভারত থেকে চিনি আমদানি করলেন হচ্ছে 82 টাকা কেজিতে, তার মানে $1। তখন ডলার দাম ছিল ধরুন আমি 1 কেজি চিনির দাম ছিল 82 টাকা। তাইলে আমার দেশে তিনি এটা 82 টাকা দিয়ে বিক্রি করতেন। কিন্তু এখন ডলারের দাম বেড়ে গেছে, এখন $1 সমান সমান হচ্ছে 120 টাকা। তাহলে এখন 1 কেজি চিনি কিনতে তার 120 টাকা লাগবে, তাহলে সে দেশে এসে 120 টাকায় এই চিনিটা বিক্রি করতে হবে। তার মানে আগে যেটা আমি 80 টাকায় পেতাম সেটা এখন আমাকে 120 টাকা দিয়ে কিনতে হচ্ছে। কিন্তু আমার কি ইনকাম বাড়ছে? আমার তো ইনকাম বাড়ে নাই। তাহলে আমি ওই টাকাটা কোত্থেকে দিব? তাহলে এটা হচ্ছে এক ধরনের এই এই যে মুদ্রাস্ফীতির একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, একদম সহজ ভাষায় বলি, ধরেন ধরেন একটা বাজার, এটা হচ্ছে একটা বাজার। এখানে ধরেন হচ্ছে এই বাজারে 10টা লাউ আছে। ধরেন এখানে এই বাজারে হচ্ছে 10টা লাউ আছে। 10টা লাউ, 10টা লাউয়ের দাম হচ্ছে 10 টাকা, একটা একটা 10 টাকা, টোটাল লাউয়ের দাম হচ্ছে 100 টাকা। তার মানে এখানে এই বাজারের মধ্যে সম্পদের পরিমাণ হচ্ছে 100 টাকার সম্পদ।
100 টাকার সম্পদ। এখন ধরেন এখানে একজন একজন দুষ্ট মানুষ আছে। দুষ্ট মানুষ কারা ধরবো? ধরেন এইখানে আমি একটু চ্যাট বাক্সটা খুলি। এখানে মাসুদ, আপনি কিছু মনে করেন না? হ্যাঁ, আপনার নামটা বিশেষ ভাবে আসলে মিলে গেছে, কিছু মনে করেন না। তো এই যে মাসুদুর রহমান, উনি হচ্ছেন আমার এখানে শুরুতে আপনার নামটা চোখে আসছে। তো ধরেন মাসুদ, আপনি একজন দুষ্ট লোক। মানে আপনি দুষ্ট লোক না, ধরে নেন আপনি দুষ্ট লোক। আপনার কাছে একটা টাকা ছাপানোর মেশিন আছে। আপনি কি করলেন? যেহেতু আপনি দুষ্ট লোক, আপনি আপনার টাকার মেশিন দিয়া আপনি 100 টাকা ছাপাই ফেললেন। এই 100 টাকা নিয়ে আপনি এই বাজারে প্রবেশ করলেন। এখন কি হবে? এখন ধরেন যে এই যে 10 টাকা লাউ, এই 10 টাকা লাউ নিয়ে কারাকারি হচ্ছে যে কে নিবে। আপনার হাতে যেহেতু বেশি টাকা আছে, আপনি কি করলেন? আপনি বললেন যে, "এই লাউ দাও আমাকে, আমি তোমাকে 20 টাকা দিব।" তাহলে এখন কি হলো? একটা লাউর দাম বেড়ে হয়ে গেল 20 টাকা। আগে ছিল 10 টাকা, সেটা হয়ে গেল 20 টাকা। এখন আপনি দুষ্ট প্রকৃতির লোক, আপনার হাতে টাকা আছে, কিন্তু সবার হাতে কি টাকা আছে? সবার হাতে টাকা নাই। তাহলে এখানে কি হইলো? এখানে মূল্যস্ফীতি হইলো। অর্থাৎ বাজারে যখন টাকার সরবরাহ বেড়ে যায়, তখন হচ্ছে মূল্যস্ফীতি হয়। যেমন আমাদের সরকার কিন্তু তারা টাকা ছাপাইতে পারে। যেমন গত সরকার বলেন, এই সরকার বলেন, প্রচুর পরিমাণে টাকা ছাপানো হয়েছে। আমি ছোটবেলায় এটা 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 মনে মনে ভাবতাম যে যদি টাকা ছাপানো হয়, সরকারের কাছে তো টাকা ছাপানোর মেশিন আছে, তাহলে আমাদের সবাইকে সরকার টাকা ছাপাইয়া 1 কোটি টাকা দিয়ে দিক, তাহলে তো আমরা সবাই ধনী হয়ে যাই। কিন্তু ব্যাপারটা আসলে এরকম সিম্পল না। ধরেন সরকার আপনাকে 1 কোটি টাকা দিল, 1 কোটি টাকা সরকার সবাইকে দিয়ে দিল, কিন্তু বাজারে যে জিনিসপত্র আছে সেটা কি বেড়েছে? সেটা তো বাড়ে নাই। আপনারা জানেন অর্থনীতির একটা কমন সূত্র আছে, সেটা হচ্ছে কি, যে আপনার যদি চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে কি হবে? চাহিদা বাড়লে হচ্ছে আপনার দামও বাড়বে, ঠিক না? কোনো কিছু চাহিদা যখন বাড়ে, তখন সেটার দামও বাড়ে। আবার যদি আপনার যদি আপনার হচ্ছে যোগান যদি বৃদ্ধি পায়, যদি আপনার বাজারে যোগান বৃদ্ধি পায়, জিনিসপত্র যদি বাজার একদম ভরে যায়, তখন মানুষের কিনতে চাইবে না। তখন কি হবে? তখন হচ্ছে দামটা কমে যাবে। এখন আসেন, আপনার হাতে যদি প্রচুর টাকা আছে, তাহলে আপনি এখন কি করতে চাইবেন? আপনি এই টাকাটা খরচ করতে চাইবেন। খরচ করে কি করবেন? আপনি হাবিজাবি আপনি টাকা খালি উড়াবেন। দেখবেন যে আমরা যখন এই মাসের শুরুতে বেতন পাই, যারা এখানে টিউশন করেন বা এখানে যারা যারা চাকরি করেন, মাসের শুরুতে যখন আমাদের হাতে টাকা আসে, দেখা যায় যে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই, তারপরে আমরা হচ্ছে বাইক ইউজ করি, তারপরে কিছু কিনতেই মানে কিছু কিনতে ইচ্ছা হয়। কিন্তু যখন মাসের শেষ হয়, তখন কি হয়? তখন মনে হয় যে, না, টাকা বাঁচাইতে হবে, এখন আমি রিক্সা করে যাব না, এটা 5 মিনিটের পথ, আমি হেঁটে যাবো। এই রেস্টুরেন্টে খেতে ইচ্ছে হইতেছে না ভাই, আমি রেস্টুরেন্টে খাবো না, আমি হোটেল সালাদিয়াতে খাবো। আমি আমি এমন হোটেলে খাবো যেখানে পরোটার দাম হচ্ছে 10 টাকা, যেখানে এই পরোটার দাম 20 টাকা, আমি ওখানে খাবো না। তাহলে আমরা এইভাবে টাকা সেভ করার চেষ্টা করি। তাহলে মানুষের হাতে যখন টাকা আসবে, তখন সে কি করবে? খরচ করার চেষ্টা করবে। তাহলে খরচ করার যখন যে চেষ্টা করবে, তখন কি হবে? চাহিদা বাড়বে। চাহিদা বাড়লেই জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই যে জিনিসপত্রের দামটা বেড়ে গেল, এটাই হচ্ছে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি। এখন আসেন, এগুলোর আরো অনেক জটিল ব্যাখ্যা আছে, আমি ওই জটিল ব্যাখ্যাতে যাব না। কিছু বেসিক জিনিসটা আপনাদের আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসেন যে মূল্যস্ফীতি হইলে আসলে কি হয়, কি সমস্যাটা হয় মূল্যস্ফীতি হইলে। দেখেন, 2015 সালে প্রথম নবম পে স্কেলটা ঘোষণা করা হয়েছিল। সেখানে একজন নবম গ্রেডের সরকারি চাকরিজীবী, তিনি 22,000 টাকা বেতন পেতেন। আমি এটা মেইন বেতনটা ধরেছি, 22,000 টাকা, ঠিক আছে? তখন ডলারের দাম ছিল মেবি 75 টাকা অথবা 70 টাকা। 75 বা 70 টাকা ছিল তখন ডলারের দাম। এখন 2025 সাল, এখন 2025 সালে এসেও যিনি সরকারি চাকরিতে ঢুকবেন, তিনি এই নবম গ্রেডে, তিনি এই 22,000 টাকা স্কেলেই ঢুকবেন। কিন্তু এখন ডলারের দাম কত? এখন ডলার দাম হচ্ছে 125 টাকা। তাহলে ডলারের দামটা বেড়েছে কত? বেড়েছে প্রায় 60%-এর মতো। 60%-এর মতো হচ্ছে ডলারের দামটা ইনক্রিজ হয়েছে। কিন্তু আপনার বেতন কি 60% বেড়েছে? আপনার বেতন 60% বাড়ে নাই। আপনার বেতন যে 22,000 টাকা আপনি পেতেন, ওই 22,000 টাকাই আপনি এখনো পাচ্ছেন, কিন্তু আপনার খরচ বেড়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে এই যে সমস্যা তৈরি হচ্ছে মূল্যস্ফীতির কারণে, আমাদের দৈনন্দিন জীবন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যারা খেটে খাওয়া মানুষ আছে, তারা জিনিসপত্র ঠিকভাবে কিনতে পারছে না। তাহলে মুদ্রাস্ফীতি হইলে এই সমস্যাটা হয়। এখন মুদ্রাস্ফীতি কমানোর জন্য সরকার কি করবে? দেখেন সরকার কি করে। এই প্রশ্নটা আসছিল গত বিসিএস এ, যে উন্নয়নশীল দেশের জন্য মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হচ্ছে 6.8%। তার মানে মূল্যস্ফীতি থাকবেই, মূল্যস্ফীতি কখনো হচ্ছে জিরো হয় না। জিরো হইলে সেটা আবার অর্থনীতির জন্য খারাপ। তাহলে মূল্যস্ফীতি সবসময় থাকবে, তবে সেটা সহনশীল মাত্রা হচ্ছে 6 থেকে 8, আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য। এখন আসেন মূল্যস্ফীতির সাথে বিভিন্ন অর্থনীতির সম্পর্কগুলো কিভাবে কাজ করে। চাহিদা বেড়ে গেল, চাহিদা বেড়ে গেলে কি হবে? পণ্যের দামটা বেড়ে যাবে,
তাহলে পণ্যের দাম বাড়া মানে হচ্ছে আপনার মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। যদি কোনো পণ্যের যোগান কমে যায়, যোগান কমে যাওয়া মানে কি, ধরেন আপনার যেমন এখন কি হচ্ছে যে দেশি মুরগির ডিম খাইতে হবে, দেশি মুরগি অর্গানিক ডিম খাইতে হবে। তাহলে এখন দেশি মুরগির যোগান কিন্তু ওই হিসেবে নাই, দেশি মুরগির যোগান হচ্ছে কম। ঠিক আছে, তাহলে এখন কি হচ্ছে, যোগানের কারণে বাজারে একটা ঘাটতি তৈরি হচ্ছে, তাহলে মূল্যটা হচ্ছে বেড়ে যাবে। যেমন দেখেন আমাদের রমজানের সময় কি হয়, রমজানের সময় এই ব্যবসায়ীরা একটা কৃত্রিম ঘাটতি তৈরি করে, একটা কৃত্রিম বাজারে বলে যে পণ্য নাই, তখন কি হয়, মানুষ তখন বেশি দাম দিয়ে পণ্য কিনা শুরু করে। বাংলাদেশের মানুষ হচ্ছে হুজুগে। যেমন একবার মনে আছে কি, এই লবণের দাম বাইরে যাবে, লবণ থাকবে না, মানুষ 7, 10, 8 কেজি লবণ কিনা শুরু করছে। আর ভাই, তোমার লবণ লাগবে কতটুকু? মানুষের মাসে 10 কেজি কি লবণ লাগে? মানুষ লবণ কতটুকু লাগে? কিন্তু মানুষ হুলুস্থুল করে লবণ কিনা শুরু করছে, মানে লবণ কিনা পুরো ছাপাছাপি করে ফেলতেছে। তখন লবণের দামটা কিন্তু বেড়ে গেছিল। তাহলে যখন যোগান কমে যাবে তখন কিন্তু বাজারে ঘাটতি তৈরি হবে, তখনও কিন্তু মূল্যটা বেড়ে যাবে, তাহলে তখন হচ্ছে মূল্যস্ফীতি বাড়বে। তার মানে যদি কোনো কিছু চাহিদা বাড়ে সেক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়বে, এবং যদি কোনো পণ্যের যোগান কমে যায়, সাপ্লাই কমে যায়, সেটার কিন্তু মূল্যটা বেড়ে যাবে। এখন আসেন এই মূল্যস্ফীতিটা কমানোর জন্য কি করতে হবে। আচ্ছা, মূল্যস্ফীতি মানে কি? মূল্যস্ফীতি মানে হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণে টাকা চলে আসছে, এখন মার্কেট থেকে এই টাকাগুলা সরাইতে হবে, তাইলে হচ্ছে মূল্যস্ফীতিটা কমবে। এখন এই টাকা সরানোর ওয়েটা কি? ওয়েটা হচ্ছে এই টাকাগুলো সরকারের ব্যাংকে নিয়ে আসা, তাইলে মার্কেট থেকে এই টাকাগুলো ব্যাংকে চলে আসবে, মার্কেটে আর টাকার ফ্লো থাকবে না, টাকার ফ্লো কমে যাওয়া মানে কি, মূল্যস্ফীতিটাও কমে যাওয়া। এখন এইটা কিভাবে আসলে করা যেতে পারে? সরকার তখন কি করে, সরকার সুদের হার হচ্ছে বাড়ায়া দেয়। সুদের হার বাড়ায়া দেওয়া মানে কি? সুদের হার বাড়ায়া দেওয়া মানে হচ্ছে আপনি এখন ব্যাংকে টাকা জমা রাখলে আপনাকে সরকার বেশি ইন্টারেস্ট দিবে, ব্যাংকে টাকা জমা রাখলে এখন আপনার সরকার বেশি ইন্টারেস্ট দিবে, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়ায় দেওয়া। যখন মূল্যস্ফীতি হয় তখন সরকার ইন্টারেস্ট রেটটাকে বাড়ায় দেয়, তখন মানুষ ওই টাকাটা ব্যাংকে জমা করে। তাহলে টাকাটা ব্যাংকে জমা হলে নর্মাল যে বাজার আছে সেখান থেকে টাকাটা ব্যাংকে চলে যাবে, মূল্যস্ফীতি কমে যাবে, এবং মানুষ তখন সঞ্চয় করার প্রবণতা বৃদ্ধি পাবে। মানুষ তখন টাকা খরচ করার থেকে সঞ্চয়ের দিকে বেশি মনোযোগী হবে, তখন হচ্ছে ওই টাকাটা ব্যাংকে চলে যাবে এবং মূল্যস্ফীতিটা কমে যাবে। একটু আগে যেটা দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত টাকা ছাপালে সঞ্চালনে বাড়তি টাকা প্রবাহিত হলে ব্যয় ক্ষমতা বাড়ে, তার মানে হচ্ছে মূল্যস্ফীতিও বাড়বে। যেমন আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন যে জিম্বাবুয়েতে কিন্তু প্রচুর ইনফ্লেশন হচ্ছে, এখন অবশ্য কমছে ইনফ্লেশন। জিম্বাবুয়েতে এরকমও সময় গিয়েছে যে যে তারা টাকা ওজন করে দিত, মানে টাকা গুনতো না, টাকা ওজন করে তারপরে তারা পণ্য কিনতো। এবং সেখানে একটা নোট বের করা হয়েছিল, $1 ট্রিলিয়ন, $1 ট্রিলিয়ন নোট ছাপানো হয়েছে। $1 ট্রিলিয়ন নোট দিয়ে কি করছে, একটা ডিম পাওয়া যেত, বলে, ভাই আমি আপনার $1 ট্রিলিয়ন দিলাম, আপনি আমার একটা ডিম দেন, ঠিক আছে। তো মানে মূল্যস্ফীতিটা ওদের প্রায় 600-700% মতো বেড়ে গেছিল। কারণ কি? কারণ জিম্বাবুয়ের একজন প্রেসিডেন্ট ছিলেন, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, তার নাম হচ্ছে রবার্ট মুগাবে। তো রবার্ট মুগাবে হচ্ছে আমাদের মতোই ছোট মানুষ, তার চিন্তা ভাবনা খুবই হচ্ছে ইনোসেন্ট। তিনি চিন্তা করলো যে আমার দেশের মানুষ গরিব, আমি টাকা ছাপিয়ে দেশের মানুষরে পুরো বড়লোক করে দিব। সে হুলুস্থুল টাকা ছাপাইতে শুরু করলো, টাকা ছাপিয়ে 2 হাতে মানুষ টাকা বেরোতে শুরু করলো, এবং এখানে ইনফ্লেশন রেটটা অনেক বেড়ে গেল। তাহলে কেন্দ্রীয় ব্যাংক যদি অতিরিক্ত টাকা ছাপায়, টাকা ছাপাবে সমস্যা নাই, কিন্তু সেটা যদি অতিরিক্ত হয় তখন এই বাড়তি টাকাটা মার্কেটে চলে আসে এবং সেটা মূল্যস্ফীতিতে অনুঘটক হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে আসেন টাকার মান যদি কমে যায়, টাকার মান কমে গেলে কি হবে? আমদানি ব্যয় বাড়বে, আমদানি ব্যয় বাড়লে বাজারে পণ্যের দাম বাড়বে। ওই যে একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম, টাকার মান কিভাবে কমে, ওই যে ডলার, আপনি $1 দিয়ে আগে পাইতেন 82 টাকা, এখন আপনি $1 দিয়ে পাচ্ছেন হচ্ছে 120 টাকা। এখন কি হবে, এখন আপনি যখন কোনো একটা কিছু আমদানি করতে যাবেন তখন আপনাকে $1 বিপরীতে 120 টাকা জমা দিতে হবে, আগে জমা দিতে হইতো 82 টাকা। তাইলে আপনার টাকার মান পড়ে গেল। তাহলে টাকার মান পড়ে গেলে কি হবে, আপনি যখন কোনো কিছু আমদানি করবেন আপনার বেশি টাকা লাগবে, এই বেশি টাকাটা আপনি কার থেকে তুলবেন? দেশের যে মার্কেট আছে, কনজিউমার আছে, তাদের থেকে তুলবেন, তখন হচ্ছে পণ্যের দাম বেড়ে যাবে এবং সেটাও হচ্ছে মুদ্রাস্ফীতি বাড়াই দিবে। এরপরে আসেন যেটা বললাম যে সুদের হার যদি কম হয়, আগে এটা বলি, সুদের হার যদি বাড়ানো হয় তাহলে মানুষ কি করবে? মানুষ হচ্ছে ব্যাংকে গিয়ে টাকা পয়সা জমা করবে, মানুষ হচ্ছে ব্যয় কমায় ফেলবে, ব্যয় কমায় ফেলে হচ্ছে মূল্যস্ফীতি কমবে। কিন্তু সুদের হার যদি কমে যায়, যে ব্যাংক হচ্ছে ধরেন
সুদের হার ছিল ব্যাংকের আগে 10%, ব্যাংক এখন এই সুদের হার কমায় দিল হচ্ছে 6%। তখন আপনার কি মনে হবে যে আসলে ব্যাংকে এখন টাকা রাখা লাভ নাই। এবং আমি যখন ব্যাংক থেকে যদি ঋণ নেই, তাহলে এটা আমার জন্য সুবিধা, কারণ আমার ব্যাংকে ইন্টারেস্ট রেট হচ্ছে কম দিতে হবে। তখন মানুষ কি করবে, ব্যাংক থেকে প্রচুর পরিমাণে ঋণ নিবে, মানুষ হচ্ছে বিনিয়োগ করবে, মানুষের ব্যয় বাড়বে, চাহিদা বাড়বে, এবং হচ্ছে মূল্যস্ফীতিও বেড়ে যাবে। এইটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে যে ইন্টারেস্ট রেটের সাথে মূল্যস্ফীতির সম্পর্কটা কেমন। তাহলে মূল্যস্ফীতি যখন বাড়ে, তখন সরকার ইন্টারেস্ট রেটটা কি করে, ইন্টারেস্ট রেটটা হচ্ছে বাড়ায়া দেয়। আর যখন মূল্যস্ফীতিটা কমে আসে বা সুদের হার যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে হচ্ছে মূল্যস্ফীতিটা কমে, আর সুদের হার যদি কম হয় সেক্ষেত্রে মূল্যস্ফীতিটা বাড়ে। যেভাবে মনে রাখতে পারেন। অথবা এটা হয়তো কারো একটু মাথার উপর দিয়ে গেছে, সমস্যা নাই, এটা যখন আবার রেকর্ড দেখবেন তখন আবার মাথা নিচ দিয়ে চলে আসবে। এরপরে আসেন, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলি। দেখেন, এই টাকার যে ব্যাপারটা, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। অদ্ভুত কেমন? ধরেন, এই যে আমাদের মাসুদ সাহেব, ওনার নাম যে মাসুদ সাহেব, তার প্রমাণ কি? তার কোনো প্রমাণ আছে? তার নাম যে মাসুদ সাহেব, এটার প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে উনি নিজে ঘোষণা করছে যে হ্যাঁ, আমার নাম মাসুদুর রহমান, আমার সার্টিফিকেটের নাম হচ্ছে মাসুদুর রহমান। আমরা সবাই এটা বিশ্বাস করে নিছি যে হ্যাঁ ঠিক আছে, আজ থেকে তোমার নাম মাসুদ, আমরা তোমাকে মাসুদ নামই ডাকবো। আচ্ছা, এখন দেখেন, এই যে একটা 100 টাকার নোট, এই নোটটার মান যে 100, এটা আপনাকে কে বলে দিছে? এটা তো দেশ একটা কাগজ। আপনি নর্মাল কোনো কাগজ কাগজ যদি 100 টাকা লিখেন, তাহলে কি সেটা 100 টাকা নোট হবে? হবে না। এই যে 100 টাকার নোটটা বানানো হয়েছে, এই 100 টাকার নোটটা বানানো হয়তো 5-10 টাকা খরচ হয়েছে। তাহলে 5-10 টাকা খরচ হওয়া একটা নোটের দাম আপনি নিচ্ছেন 100 টাকা। কেন নিচ্ছেন? এটা কে ঠিক করলো? আপনাকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বলে দেওয়া হয়েছে যে দেখো, এই যে নোট, এই নোটের মান হচ্ছে 100 টাকা, এই নোট দিয়া তুমি 100 টাকার যে কোনো পণ্য তুমি কিনতে পারবা। তাহলে এটা হচ্ছে বিশ্বাস। টাকাটা হচ্ছে এখন মানুষের বিশ্বাস, বিশ্বাসের উপরে চলে। আপনি যদি বিশ্বাস হারায় ফেলেন, তখন কিন্তু আর এই টাকাটা টাকা থাকবে না, সে একটা কাগজ হয়ে যাবে। ধরেন, এই মুহূর্তে যদি ডলারের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যায়, যে ডলার এখন আমি এটা বিশ্বাস করতেছি না, ডলার আমি আমি এটা মানি না যে এটা একটা টাকা, তখন কি হবে? তখন আমাদের কেন্দ্রীয় ব্যাংকে যে রিজার্ভ আছে 22-20 বিলিয়ন ডলার, ওইটা স্রেফ এটা কাগজ হয়ে যাবে। আপনি সেটা দিয়ে কটকটি কিনে খাইতে পারবেন, কোনো কোনো মূল্য থাকবে না। এটাকে মূলত বলা হয় ফিয়াট কারেন্সি। ফিয়াট, যদি এগুলো আরো এগুলো বিস্তারিত আলোচনার বিষয়, আমি ওদিকে যাচ্ছি না। মানে টাকাটা মূলত হচ্ছে মানুষের বিশ্বাসের উপরে চলে, ঠিক আছে? এই কারণেই টাকার গায়ে লেখা থাকে যে চাহিবা মাত্র ইহার বাহককে 100 টাকা অথবা 10 টাকা দিতে বাধ্য থাকিবে। অনেকে এটা মনে করে, একটা ভুল ধারণা অনেকের মনে আছে, অনেকে মনে করেন যে এই 100 টাকা বা 500 টাকা নিয়ে আমি যদি ব্যাংকে যাই, তাহলে ব্যাংক আমাকে 1 টাকা 2 টাকার কয়েন দিবে। এটা একটা ভুয়া কথা, এটা সম্পূর্ণ ভুয়া কথা। আপনাকে দিতে পারে 1 টাকা 2 টাকার কয়েন, কিন্তু সবাই গেলে সবাইকে আসলে ওই 1 টাকা 2 টাকার কয়েন আসলে দিতে পারবে না। মেন জিনিসটাই হচ্ছে একটা বিশ্বাসের উপরে টাকাটা চলতেছে, যে হ্যাঁ আমি বিশ্বাস করি এই 100 টাকার একটা মূল্য আছে, তাইলে ওই মূল্য থাকবে। ধরেন, আপনাকে একটা নির্জন দ্বীপে 1 কোটি টাকা দিয়া আমি পাঠাই রাখলাম। আমি বললাম যে যান, আপনার 1 কোটি টাকা দিলাম, এই নির্জন দ্বীপে আপনি বসে থাকেন। এই 1 কোটি টাকার কোনো ভ্যালু সেখানে আছে? ভ্যালু থাকতে পারে, আপনি এটা পড়াইতে পারেন, অথবা আপনি প্রাকৃতিক কাজকর্ম সারার পরে এটা টিস্যু পেপার হিসেবে ইউজ করতে পারেন। ওইটাই হচ্ছে, এতটুকুই। এছাড়া কিন্তু 1 কোটি টাকার কোনো ভ্যালু আপনার কাছে আর থাকবে না। তাহলে 1 কোটি টাকার ভ্যালু ওখানে নাই কেন? কারণ সেখান থেকে আপনার বিশ্বাস উঠে গেছে, এখানে 1 কোটি টাকা দিয়ে কোনো লাভ নাই, এখানে কেউ নাই। কিন্তু এই 1 কোটি টাকাই এই মুহূর্তে আপনার কাছে মূল্য আছে। কেন? কারণ হচ্ছে আরেকজন পণ্য নিয়ে বসে আছে, এবং আরেকজন বিশ্বাস করে যে হ্যাঁ, এই 1 কোটি টাকার একটা মূল্য আছে। ব্যাপারটা আসলে এইভাবেই কাজ করে। তো যাই হোক, এগুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ আলোচনা করা যায়, যে এই টাকা কেমনে আসছে, কেন ইউএস ডলার হচ্ছে রিজার্ভ কারেন্সি, কেন আমরা বাংলাদেশি টাকাকে আমরা কেন রিজার্ভ কারেন্সি ধরতে পারি না, টাকার সাথে স্বর্ণের কি সম্পর্ক, রূপার কি সম্পর্ক, পেট্রো ডলার কি জিনিস। এগুলা বিভিন্ন আলাপ আলোচনা আছে, আমরা ওইদিকে যাব না। যদি কোনোদিন সময় পাই তাহলে হয়তো কোনোদিন আলাপ আলোচনা করা যাবে। আচ্ছা, এরপর আসুন অর্থ পাচার। অর্থ পাচার ইংরেজি হচ্ছে মানি লন্ডারিং। অর্থ পাচার নিয়ে একটা অর্থ পাচার নিয়ে একটা ইয়া আছে। অর্থ পাচার নিয়ে হচ্ছে যে আপনার একটা প্রশ্ন হচ্ছে এই বিষয়ে আসছিল। দেখেন, অর্থ পাচার হচ্ছে ইংরেজি হচ্ছে মানি লন্ডারিং। এটার মেইন জিনিসটা হচ্ছে যে আপনি অবৈধভাবে কোন একটা টাকা ইনকাম করছেন, এবং সে টাকাটার আপনি কোনো ট্যাক্স দিলেন না, এবং ট্যাক্স না দিয়েই আপনি এই টাকাটা আপনি অন্য জায়গায় হচ্ছে পার করে দিলেন, ঠিক আছে? এবং
সাধারণত দেখা যায় যারা ক্রিমিনাল এরা তো বিভিন্নভাবে টাকা পয়সা ইনকাম করে, যেমন সে হয়তো চোরাচালান করছে, সে হয়তো মাদক পাচার করছে বা মাদকের ব্যবসা করছে, এগুলো দিয়ে সে টাকা পয়সা ইনকাম করছে। এই টাকাটা হচ্ছে তার বেআইনি টাকা, এবং এই টাকাটা দেখা যাবে সে বাংলাদেশে রাখবে না, বা সে বিভিন্নভাবে এই টাকাটাকে হচ্ছে হোয়াইট মানিতে পরিণত করার চেষ্টা করবে। হোয়াইট মানি হচ্ছে যে টাকাটার ট্যাক্স দেওয়া হয়েছে, আর ব্ল্যাক মানি হচ্ছে যে টাকাটা হচ্ছে ট্যাক্স দেওয়া হয় নাই। তো এই অর্থ পাচার কেন মানুষ করে, বা কেন অর্থ পাচার হচ্ছে করা হয়? অর্থ পাচার করা হয় যে যদি দেশের মধ্যে কোনো বিনিয়োগের পরিস্থিতি নাই, আমি বিনিয়োগ করতে পারবো না, এই কারণে আমি আমার টাকাটা বাইরে পাঠিয়ে দিলাম। তারপরে হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে যে প্রতিযোগিতা হয় সেখানে আমি টিকতে পারতেছি না, আমি এই কারণে আমি টাকাটা বাইরে পাঠিয়ে দিলাম। বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই, এখানে আমি আমি আস্থা পাচ্ছি না, এই কারণে আমি আমার টাকা বাইরে পাঠিয়ে দিছি। অবৈধভাবে কোনো একটা অর্থ আমি উপার্জন করছি, সেটা আমি হলো গোপন করলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এখানে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখাই। বাংলাদেশে একটা অর্থ পাচারের খুব বড় একটা জিনিস হচ্ছে গার্মেন্টস এর মাধ্যমে অর্থ পাচার হয়। কিভাবে হয়? ধরেন আপনি চায়না থেকে কোনো একটা কিছু আপনি বাংলাদেশে আনবেন। তো আপনি ওই চাইনিজের সাথে আগে থেকেই হচ্ছে আপনি করলেন, আগে থেকে আপনি যোগাযোগ করে রাখলেন। জিনিসটা এরকম যে আপনি চায়নাতে দিবেন হচ্ছে 200 টাকা, বা ধরলাম আমি হচ্ছে $200 আপনি দিবেন। আচ্ছা, চায়নার ওই ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করে রাখলেন যে তুমি একটা কাজ করবা, আমি তোমাকে 200 টাকা ঠিকই দিব, কিন্তু তুমি আমাকে পণ্য পাঠাবে 100 টাকার। কিন্তু এই 100 টাকার পণ্যটাই আমি বাংলাদেশে ব্যাংকে আমি 200 টাকার পণ্য হিসেবে দেখাবো। তাহলে বাকি 100 টাকা আমি কি করব? বাকি 100 টাকা আমি হচ্ছে বাইরে আমার অন্য অ্যাকাউন্টে পাচার করে দিব। এখন এই অর্থ পাচারের কারণে কি হয়? অর্থ পাচারের কারণে যেটা হয় দেখেন, আপনি যে 200 টাকা এই চায়নার ভদ্রলোককে দিলেন, সেই 200 টাকা কোত্থেকে গেছে? সেই 200 টাকা বাংলাদেশের যে ইকোনমি, সেখান থেকে 200 টাকা গায়েব হয়ে গেছে, এবং সেটা 200 টাকা না, সেটা হচ্ছে $200 গায়েব হয়ে গেছে। সরকার যখন দেখলো যে আপনি এই 100 টাকা পাচার করে দিয়েছেন, বাংলাদেশের অর্থনীতি থেকে $200 $100 হাওয়া হয়ে গেছে, সরকার এখন কি করবে? সরকার এখন এটাকে মেকআপ করার জন্য টাকা ছাপাবে। টাকা ছাপাইয়া অর্থনীতিরে ব্যালেন্স করার চেষ্টা করবে। তাহলে এতে করে কি হবে? এতে করে কিন্তু মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতিটা বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, এটা প্রবর্তন করা হয় 2012 সালে। খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা পড়তে পারেন। এরপরের যে টার্মটা আমরা দেখবো সেটা হচ্ছে ডাম্পিং। ডাম্পিং জিনিসটা খুব মজার একটা জিনিস। এটা হচ্ছে, খুব সিম্পলি যদি বলি, ধরেন ইন্ডিয়া ইন্ডিয়া চাচ্ছে যে বাংলাদেশের ডিমের বাজারটা সে দখল করবে। ইন্ডিয়া চিন্তা করলো যে বাংলাদেশে এক হালি ডিম বিক্রি হয় 50 টাকা, আমি বাংলাদেশে এই ডিমটা বিক্রি করব হচ্ছে 40 টাকায়। তখন মানুষজন কি করবে? মানুষজন আমার যে 40 টাকার ডিম সেটা মানুষজন কিনবে। এখন তখন ইন্ডিয়ার ডিম খুব বাজারে বেশি পরিমাণে চলবে, মানুষ নিশ্চয়ই একই ডিম 50 টাকা দিয়ে কিনবে না। এতে করে কি হবে? এতে করে আমাদের দেশীয় যারা খামারি আছে তারা লস খাবে, এবং লস করে তারা তাদের উৎপাদন বন্ধ করে দিবে। তাহলে দেশীয় খামারি ধ্বংস হয়ে গেল, দেশীয় খামারি এখন আর নাই। এখন আসেন, ইন্ডিয়া যে 40 টাকা দিয়ে ডিমটা আপনার কাছে বিক্রি করতেছিল, সে কিন্তু লাভে বিক্রি করে নাই, সে লসেই বিক্রি করছে। এখন সে কি করবে? এখন যখন সে দেখবে মার্কেটে কোনো প্রতিযোগী নাই, সে ধাপ করে ডিমের দাম বাড়াই দিবে 100 টাকা। এক টানে এক লাফে ডিমের দাম হয়ে যাবে 100 টাকা। সে আগে যত পরিমাণ লস করছে, সব লস এখন হচ্ছে একবারে মেকআপ হয়ে যাবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় ডাম্পিং। কোন একটা নির্দিষ্ট দেশের বাজার দখল করার জন্য আরেকটা দেশ কম দামে যখন পণ্য সাপ্লাই দেয়, তখন সেটাকে বলা হয় ডাম্পিং। ঠিক আছে? এই ডাম্পিং এর কাউন্টার মেজার হিসেবে যেটা নেওয়া হয় সেটাকে বলা হয় অ্যান্টি ডাম্পিং। অ্যান্টি ডাম্পিং কেন করা হয়? বাংলাদেশ সরকার যখন দেখবে যে ইন্ডিয়া এই কাজটা করতেছে, তখন বাংলাদেশ সরকার ওই ডিমের উপরে একটা এক্সট্রা শুল্ক আরোপ করবে, যে ঠিক আছে তুমি ডিম 40 টাকা বিক্রি করবা, তুমি আমারে হচ্ছে 20 টাকা ট্যাক্স দিবা, বা আমারে তুমি 30 টাকা ট্যাক্স দিবা। ঠিক আছে? এটা হইতে পারে। আবার বাংলাদেশ সরকার বলতে পারে যে তুমি, ঠিক আছে, তুমি হচ্ছে আমার 1 কোটি পিস ডিমের দরকার, তুমি আমার দেশে হচ্ছে এই 20,000 বা 2 লাখ, 2 লাখের বেশি ডিম তুমি আমার দেশে তুমি বেচতে পারবা না। এটা এটা তোমার আমি স্টপ করে দিলাম, এটা আমি আমি নিয়ন্ত্রণ করতেছি। এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে অ্যান্টি ডাম্পিং। ঠিক আছে? আচ্ছা, গিগ ইকোনমি হচ্ছে মূলত এই যে আপনার আম, এই যে উবার, তারপরে ফুড পান্ডা, হ্যাঁ, এই ধরনের যে যে চাকরিগুলো আছে, এই ধরনের যে ইকোনমিটা আছে, এটাকে মূলত বলা হয় হচ্ছে এটাকে মূলত বলা হয় গিগ ইকোনমি। এখানে এই আহ, যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা বললে মোটামুটি বুঝবেন। আচ্ছা, এরপর আসেন ট্রেডমার্ক। ট্রেডমার্ক মানে হচ্ছে যে প্রতিটা পণ্যেরই একটা ব্র্যান্ড থাকে, একটা লোগো থাকে।
ওইটাকে বলা হয় হচ্ছে ট্রেডমার্ক, এবং সেটাকে টিএম লেখা থাকে। যে দেখেন এই যে কোকা কোলা, এই কোকা কোলার এই ডিজাইনটা আপনি কখনোই ইউজ করতে পারবেন না আপনার পণ্যে। যদি ইউজ করেন তাহলে কোকা কোলা আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। যেমন দেখেন এডিডাস, এডিডাসের একটা কমন সাইন হচ্ছে এরকম তিনটা লাইন, এরকম তিনটা লাইন। এডিডাসে এটা হচ্ছে একটা কমন জিনিস। এই তিনটা লাইন যদি আপনি কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি ব্যবহার করেন, তাহলে এডিডাস আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। এটাই হচ্ছে ট্রেডমার্ক। ট্যারিফ, ট্যারিফ মানে হচ্ছে শুল্ক। মূলত হচ্ছে আপনি যখন যেমন এই যে ট্রাম্প কাকু বিভিন্ন দেশের উপরে ট্যারিফ আরোপ করছে। ট্যারিফটা কি? আপনি যদি যুক্তরাষ্ট্রে কোনো কিছু বিক্রি করতে চান, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ শুল্ক আপনাকে পে করতে হবে। আপনি যদি কোনো কিছু বাইরে থেকে আমদানি করতে চান, অর্থাৎ যুক্তরাষ্ট্রে যদি আপনি কোনো কিছু রপ্তানি করতে চান, সেটা বাংলাদেশ হোক, চীন হোক, বা যেটাই হোক, তাহলে ওই পণ্যের উপরে একটা এক্সট্রা শুল্ক ট্রাম্প আরোপ করেছে। এটাকে মূলত বলা হচ্ছে ট্যারিফ। ঠিক আছে? এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাইলে যুক্তরাষ্ট্র যে ট্যারিফটা করলো, তাহলে এটা তো আলটিমেটলি হচ্ছে যুক্তরাষ্ট্রের লস। কিভাবে লস? কারণ তাদের যে কনজিউমাররা আছে, আলটিমেটলি কনজিউমারের পকেট থেকেই তো ওই টাকাটা আসবে। কারণ সরকার ধরেন একটা পণ্যের দাম হচ্ছে 100 টাকা, ট্রাম্প কইলো যে না, তুমি আমার এই 100 টাকার উপরে 35 টাকা তুমি শুল্ক দিবা। তার মানে হচ্ছে এই 100 টাকার পণ্যটা ইউএসএ মার্কেটে হয়ে যাবে 135 টাকা। তো এটা নিশ্চয়ই 135 টাকা বিক্রি হবে না, কারণ এখানে লাভ করতে হবে। এটা বিক্রি হবে হচ্ছে 150 টাকায়। তাইলে যে পণ্যের দাম ছিল 100 টাকা, সেটা হলো 150 টাকা। তাহলে এখন ইউএস এর যারা আছে, হ্যাঁ, ইউএস তে হচ্ছে যারা বাসিন্দা, তারা কিন্তু মূলত ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং ইউএসএ ইকোনমি কিন্তু হচ্ছে খুবই টালমাটাল অবস্থায় আছে, কারণ ওদের প্রায় 37 ট্রিলিয়ন ডলারের মতো হচ্ছে ঋণ, লোন আছে প্রায় 37 ট্রিলিয়ন ডলার। এবং প্রতি বছর এইগুলার ইন্টারেস্টই আসে প্রায় 1 থেকে 1.5 ট্রিলিয়ন ডলার। এই কারণেই ট্রাম্পের মাথা মুথা খারাপ করে এখন সে এই যে বিভিন্ন দেশের উপরে শুল্ক টুল্ক আরোপ করতেছে, এবং চাচ্ছে যে এটাকে হচ্ছে ব্যালেন্স করার জন্য। আচ্ছা, এরপর আসেন লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট জিনিসটা ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে ধরেন এই হচ্ছে আপনার চায়না, এই হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? তাহলে আপনি আপনি একজন বাংলাদেশি ভদ্রলোক, এখানে চাইনিজ আরেকজন ভদ্রলোক আছেন। এখন আপনি চিন্তা করলেন যে চায়না থেকে আপনি কিছু জিনিস হচ্ছে বাংলাদেশে আনবেন। চায়নার এই ভদ্রলোক আপনাকে চিনে না, বাংলাদেশের আপনিও কিন্তু চায়নার এই ভদ্রলোককে চিনেন না। এখন আপনি কি চায়নার ভদ্রলোককে আগে টাকা পাঠাবেন, তারপরে চায়নার ভদ্রলোক আপনাকে জিনিসপত্র পাঠাবে? আপনার মনে তো অবিশ্বাস হইতে পারে যে চায়নার সে যদি জিনিসপত্র না পাঠায়। আবার যদি এরকম হয় যে না, চায়নার ভদ্রলোক আগে জিনিসপত্র পাঠিয়ে দিল, পরে আপনি তাকে টাকাটা দিবেন, এখানে তো চায়নার ভদ্রলোক বলবে যে আপনার কি বিশেষ আছে, আপনি তো টাকা নাও পাঠাইতে পারেন। তো এই ক্ষেত্রে ব্যবসাটা কিভাবে হয়? ব্যবসাটা হয় এভাবে, মাঝখানে ব্যাংক কাজ করে। মাঝখানে ব্যাংক হচ্ছে এই ট্রাস্টের ইস্যুটা সলভ করার জন্য কাজ করে। আপনি যদি কোনো একটা কিছু ক্রয় করতে চান, তাহলে আপনি আগে চায়নার ওই মানুষটার সাথে যোগাযোগ করবেন, সে একটা ডকুমেন্ট পাঠাবে। যে ডকুমেন্টে কি লেখা থাকবে যে আপনি এত পরিমাণের পণ্য আমদানি করবেন, এই পরিমাণ পণ্য আমদানি করবেন, এই আপনার লাগবে। আপনি বাংলাদেশের সোনালী ব্যাংকে গেলেন, সোনালী ব্যাংকে গিয়ে আপনি বললেন যে দেখেন ভাই, চায়নার এই এত কিছু এরকম এরকম এরকম, আমার এখানে আমি টোটাল $1000 পণ্য আমি আমদানি করব। এই যে আপনি যায়া এটা হচ্ছে ব্যাংকে বললেন, ব্যাংক আপনার একটা ডকুমেন্ট দিবে, একটা ডকুমেন্ট ব্যাংক আপনাকে দিবে। এই এই ডকুমেন্টটা কোথায় যাবে? এই ডকুমেন্টটা সোনালী ব্যাংকের যুক্তরাষ্ট্রে একটা শাখা আছে, যুক্তরাষ্ট্রের শাখা না, যুক্তরাষ্ট্রের আরেকটা ব্যাংকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেখানে এটা চলে যাবে। এই তথ্যটা আপনি চাইনিজ এই ভদ্রলোককে দিবেন। চাইনিজ ভদ্রলোকও এই ব্যাংকটাকে চিনে, সে বলে আচ্ছা ঠিক আছে, তাইলে এই যে ডকুমেন্টটা হইলো, এই ডকুমেন্টটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট। যখন আপনি এই চাইনিজ এই ভদ্রলোকের কাছ থেকে আপনি পণ্য হাতে পাবেন, তখন আপনি আপনার ব্যাংকে জানাবেন যে হ্যাঁ, আমি পণ্য হাতে পাইছি। তখন এই ব্যাংক যুক্তরাষ্ট্রের এই ব্যাংকে জানাবে যে হ্যাঁ, পণ্য হাতে পাইছে, যুক্তরাষ্ট্রের এই ব্যাংক চায়নার এই ভদ্রলোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিবে। মোটামুটি সংক্ষেপে এলসি বা লেটার অফ ক্রেডিটটা এভাবেই কাজ করে। সংরক্ষণবাদ, সংরক্ষণবাদ হচ্ছে এটার ইংরেজি হচ্ছে প্রোটেকশনালিজম। প্রোটেকশনালিজম মানে হচ্ছে এই যে ধরেন যে ভারত আমার দেশে সে কম দামে ডিম বিক্রি করতেছে, তাহলে আমার এখানে দেশীয় পণ্য ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি ভারতের বললাম যে তুমি এই নির্দিষ্ট পরিমাণে পণ্য তুমি আমাদের দেশে বেচতে পারবা, অথবা তুমি হচ্ছে আমাদের দেশের পণ্য বেচতে হইলে তোমাকে এই পরিমাণে শুল্ক দিতে হবে। এই যে আমি ভারতকে একটা কিছু বলে স্টপ করাই দিলাম, এটাকে মূলত বলা হয়
প্রোটেকশনালিজম বা হচ্ছে সংরক্ষণবাদ। সংক্ষেপ হচ্ছে এটাই যে দেশি শিল্প রক্ষার্থে বৈদেশিক আমদানির উপরে কর আরোপের তত্ত্বকে প্রোটেকশনালিজম বলে সংক্ষেপে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন কপিরাইট। কপিরাইট ওইটাও হচ্ছে অনেকটা ওই যে ট্রেডমার্কের মতোই, তবে এটা কপিরাইটটা সাধারণত করা হয় হচ্ছে কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে। যেমন ধরেন একটা গান, হ্যাঁ, বা একটা 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 মুভি, হ্যাঁ, একটা নাটক। তাহলে এগুলা এটা যে আপনার মালিকানা, সেটা একটা কপিরাইট আপনাকে দিবে, একটা সার্টিফিকেট দিবে। এটা হচ্ছে মূলত কপিরাইট। পেটেন্টটা হচ্ছে কপিরাইটের মতোই সেম জিনিস। এরপর আসেন জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স বা সংক্ষেপে হচ্ছে জিএসপি। আমরা এরকম শুনি যে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমরা এই পরিমাণ জিএসপি সুবিধা পাই, তারপর যুক্তরাষ্ট্র থেকে আমরা জিএসপি সুবিধা পাই না। এখন কথা হচ্ছে জিএসপি জিনিসটা আসলে কি জিনিস। এটার এব্রিভিয়েশনটা হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস। জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস বা সংক্ষেপ হচ্ছে জিএসপি। এটার আরেকটা এব্রিভিয়েশন আছে, সেটা হচ্ছে জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্সেস। জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্স, এটা মানে কি? এটা হচ্ছে জাতিসংঘ এবং আরো কিছু সংস্থা মিলে চিন্তা করলো যে গরিব দেশগুলো থেকে তো আসলে আজীবন গরিব রাখা যায় না, গরিব দেশগুলোকে কিভাবে তাদের অবস্থার উন্নতি করা যায়। তখন জাতিসংঘ চিন্তা করলো যে তাদের আসলে কিছু বিশেষ সুবিধা দিতে হবে। বিশেষ সুবিধা কি? বিশেষ সুবিধা হচ্ছে এই গরিব দেশগুলো থেকে যদি উন্নত দেশগুলোতে পণ্য আসে, গরিব দেশগুলো যদি উন্নত দেশে পণ্য রপ্তানি করে, তাহলে উন্নত দেশগুলো ওই পণ্যের উপরে কোনো শুল্ক আরোপ করবে না। তাহলে এতে করে কি হবে? এতে করে গরিব দেশগুলো ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবে। এই যে ব্যবস্থাটা শুল্ক আরোপ না করা, এটাকে মূলত বলা হয় জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স অথবা জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্সেস। তো এইটা যুক্তরাষ্ট্রে এটাকে সিস্টেম বলে, মানে এই জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স বলে। আর ইউরোপিয়ান ইউনিয়নে এটাকে স্কিম বলে। এখানে যদিও দুইটাই হচ্ছে সিস্টেম আছে, তবে একটা হচ্ছে স্কিম আর একটা হচ্ছে এই সিস্টেম। এখানে দুই রকম আসছে। এখন প্রশ্ন আসতে পারে যে পরীক্ষা হলে এব্রিভিয়েশন আসলে আমি কোনটা দিব? পরীক্ষা হলে আপনি যে কোনো একটা দিতে পারেন, আপনি চাইলে সিস্টেমও দিতে পারেন, আপনি চাইলে হচ্ছে স্কিমও দিতে পারেন। আচ্ছা এখন আসেন যে এটা কিভাবে আসলো, এই জিএসপিটা কিভাবে আসলো। মূলত আংটাড, জাতিসংঘের আংটাড এটা প্রস্তাব করে। পরবর্তীতে পরবর্তীতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে এই জিএসপি সুবিধাটা কিভাবে আরোপ করা হবে সেটার গাইডলাইন ঠিক করে দেওয়া হয়। এবং এটা এই সর্বপ্রথম জিএসপি চালু করা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন 1971 সালে। তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন 1971 সালে জিএসপি সুবিধা চালু করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা দেয় হচ্ছে যুক্তরাষ্ট্র 1976 সালে বাংলাদেশকে জিএসপি সুবিধাটা দেয়। এবং এই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা হারায় হচ্ছে 2013 সালে। ওই যে রানা প্লাজা ধস হইলো, একটা জিনিস চিন্তা করেন, রানা প্লাজা ধস হইলো, সেখানে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে কি পরিমাণ হ্যাসেল পোহাইতে হয়েছে। তাহলে চিন্তা করেন, আল্লাহ না করুক একটা বড় ধরনের ভূমিকম্প যখন হবে, তখন কি অবস্থা হবে। একটা বিল্ডিং উদ্ধার করতে আমাদের অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে। এরকম ঢাকার হাজার হাজার বিল্ডিং যখন কলাপস করবে, তখন আসলে কি পরিস্থিতি হয় এটা আসলে কল্পনার বাইরে। ঠিক আছে, যাই হোক, তাহলে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা হারিয়েছে হচ্ছে 2013 সালে। আচ্ছা, এগুলো প্রয়োজন নাই। মূলত ওই রানা প্লাজা ধসের পরেই যুক্তরাষ্ট্র আমাদের থেকে জিএসপি সুবিধাটা কেড়ে নিয়েছে। আচ্ছা এখন আসেন, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু জিএসপি সুবিধা পাই। আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে জিএসপি সুবিধা পাই। তো ইউরোপিয়ান ইউনিয়নের জিএসপি সুবিধাটার 3 ধরনের প্ল্যান আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড জিএসপি, আরেকটা হচ্ছে জিএসপি প্লাস, এবং আরেকটা হচ্ছে ইবিএ। ইবিএ মানে হচ্ছে এভরিথিং বাট আর্মস। আমরা মূলত এই ইবিএ এর আন্ডারে জিএসপি সুবিধাটা পেয়ে থাকি। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আর্ম ছাড়া, মানে অস্ত্র শস্ত্র ছাড়া যে কোনো পণ্যের উপর বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে। এটাই হচ্ছে এভরিথিং বাট আর্মস এর মেইন থিম। তো যুক্তরাজ্য বলেন, জার্মানি বলেন, যুক্তরাজ্য তো এখন ইউরোপিয়ান ইউনিয়নে নাই, মূলত হচ্ছে জার্মানি, তারপরে এখানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত আরো যে সমস্ত দেশগুলো আছে, এগুলোতে আমরা হচ্ছে এই এভরিথিং বাট আর্মস এই হিসেবে জিএসপি সুবিধাটা পেয়ে থাকি। কিন্তু 2026 সালে যখন আমরা এলডিসি থেকে বের হব, তখন কিন্তু আবার এই সুবিধাটা আমরা পাবো না। তো আমরা এটা আহ, ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা রিকোয়েস্ট করছি যে ভাই আমরা তো ধ্বংস হয়ে যাবো, আমরা আসলে পারবো না, আমাদেরকে আর সুযোগ সুবিধা দেন। তখন ইউরোপিয়ান ইউনিয়ন বলছে ঠিক আছে, অসুবিধা নাই, তোমাদেরকে 3 বছর গ্রেস পিরিয়ড দেওয়া হলো। 2026 সালে তুমি বের হইলো, 2029 সাল পর্যন্ত তুমি একটা জিএসপি সুবিধা পাবা, তোমাকে এই সুবিধা দেওয়া হবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ 2029 সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে জিএসপি সুবিধাটা পাবে। এবার চলেন আমরা একটু রিক্যাপ করি, আমরা অনেকক্ষণ ধরে বক বক করছি, আমরা একটু রিক্যাপ করি। দেখেন
আমরা এখানে কিন্তু আসলে আমরা ম্যাক্সিমাম জিনিসই পড়ছি বেসিক জিনিস, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, এটা হচ্ছে মিশ্র অর্থনীতি। বাংলাদেশ অর্থনীতি শুরু হয় 1 জুলাই থেকে 30 জুন। তারপর হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে মোট দেশজ উৎপাদন। তারপরে বাংলাদেশ অর্থনীতিকে প্রধান 19টা খাতে ভাগ করা হয়। 3টা হচ্ছে বৃহত্তর খাত, কৃষি, শিল্প এবং সেবা। এখানে শিল্প খাতে টোটাল 5টা উপখাত রয়েছে এবং সেবা খাতে টোটাল 13টা উপখাত রয়েছে। জিএনপি মানে হচ্ছে যে আমার দেশের যত নাগরিক আছে সবার অর্থনৈতিক কর্মকাণ্ডের যে যোগফল সেটা, এবং এখানে বিদেশিদের অর্থনৈতিক কর্মকাণ্ডের যোগফলটা অ্যাড হবে না। এরপরে আমরা দেখলাম বিভিন্ন করের মধ্যে আমরা দেখলাম হচ্ছে পরোক্ষ কর এবং প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর যেটা হচ্ছে আমরা দেখতে পাই, চোখে দেখতে পাই, সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর আর এই প্রত্যক্ষ কর দেওয়ার জন্য একটা যারা কর দেয় তাদের একটা নাম্বার আছে, এটাকে বলা হয় ইটিন, ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। পরোক্ষ কর মানে হচ্ছে এটা আমরা দেখি না, যেমন এটার খুব ভালো উদাহরণ হচ্ছে মূল্য সংযোজন কর। এরপরে আমরা দেখলাম আরো কিছু টার্ম। মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু হয় 1 জুলাই 1991। দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বেশি ভ্যাটের হার হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশ সরকার সব থেকে বেশি ইনকাম করে মূল্য সংযোজন কর থেকে। এরপর আমরা দেখলাম হচ্ছে আরো কিছু শুল্ক। সিনট্যাক্স মানে হচ্ছে পাপ কর, এগুলা হচ্ছে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের উপরে আরোপ করা হয়। আর সম্পর্ক শুল্ক হচ্ছে বিভিন্ন বিলাসী দ্রব্যের উপরে এগুলো আরোপ করা হয়। মুদ্রাস্ফীতি আমরা দেখলাম কিভাবে মুদ্রাস্ফীতি হয় এবং মুদ্রাস্ফীতির উপরে অর্থনীতির বিভিন্ন ভাবে কিভাবে প্রভাব পড়ে, মুদ্রাস্ফীতির ইন্টারেস্ট রেটের কি সম্পর্ক সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। ওকে, এরপরে আমরা দেখলাম হচ্ছে মানি লন্ডারিং, অর্থ পাচার। এখানে অর্থ পাচারের আইন হচ্ছে 2012 সালে প্রবর্তিত হয়েছিল। ডাম্পিং আমরা শিখলাম, আমরা এন্টি ডাম্পিং দেখেছি, গিগ ইকোনমি দেখেছি, ট্রেডমার্ক ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা দেখার চেষ্টা করেছি। ওকে, এরপরে আসেন আমরা হচ্ছে দেখলাম জিএসপি, জেনারেল স্কিম অফ প্রেফারেন্স অথবা জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স, যেটা প্রথম চালু করেছিল ইউরোপিয়ান ইউনিয়ন। তবে বাংলাদেশ প্রথম জিএসপি সুবিধা পেয়েছিল যুক্তরাষ্ট্র থেকে। তবে বাংলাদেশ 2013 সালে এই জিএসপি সুবিধাটা হারিয়ে ফেলে, ওই যে রানা প্লাজা ধসের পরে। আর বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে জিএসপি সুবিধাটা পায় এটা হচ্ছে এভরিথিং বাট আর্মস, এবং বাংলাদেশ এটা 2029 সাল পর্যন্ত পাবে। এরপর আসেন বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতির মধ্যে আমরা দেখবো যে প্রথম বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। 1973 সালে তিনি প্রথম সংসদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, এবং তিনি বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেছিলেন, এবং বাংলাদেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল মাত্র 786 কোটি টাকা। বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রী নাই, বর্তমানে বাংলাদেশের অর্থ উপদেষ্টা রয়েছেন। বর্তমানে অর্থ উপদেষ্টার নাম হচ্ছে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, এবং তিনি হচ্ছে বাজেট দেওয়া বাংলাদেশের 14তম ব্যক্তি। অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়টা তিনি দেখভাল করেন, এবং এই অর্থ মন্ত্রণালয়ের অধীনে টোটাল 4টা বিভাগ রয়েছে। ফাইন্যান্স ডিভিশন, বাংলায় অর্থ বিভাগ; অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইকোনমিক রিলেশনস ডিভিশন; অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ইন্টারনাল রিসোর্স ডিভিশন; আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন। তাহলে এইগুলার কোনগুলার কাজ হচ্ছে কি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু কাজগুলো দেখি। দেখেন, অর্থ বিভাগের কাজগুলো কি কি: বাজেট প্রণয়ন করা, অর্থনৈতিক সমীক্ষা বের করা, বার্ষিক আর্থিক বিবৃতি ইত্যাদি হচ্ছে অর্থ বিভাগের কাজ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাজ কি? আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নামটা শুনে বোঝা যাচ্ছে যে এরা আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কাজ করে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোল করা, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার কাজটা করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তো এখানে কি কি আছে: ব্যাংক, নন ব্যাংক প্রতিষ্ঠান, বীমা, ক্যাপিটাল মার্কেট, মাইক্রো ক্রেডিট, রেগুলেটরি, এই সমস্ত কিছুই আসলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নিয়ন্ত্রিত হয়। তো বাংলাদেশে যে প্রতিষ্ঠানটা টাকা ছাপায়, বা সরকারের যে প্রতিষ্ঠানটা টাকা ছাপানোর কাজে জড়িত, সেটাকে সংক্ষেপে বলা হয় টাকশাল, আর ইংরেজিতে হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, বা সংক্ষেপে হচ্ছে এসপিসিবি। এসপিসিবি চাকরি করলে তো সুবিধা হতো, ঠিক না? সেখানে টাকার মেশিন আছে, টাকা ছাপানো যেত, টাকা ছাপায় কিছু টাকা নিয়ে আসা যেত, ঠিক না? ইন্ডিয়ার অনেকে হয়তো এই টিভি সিরিজ দেখেছেন। একটা সিরিজ আছে, নাম হচ্ছে আপনার ফার্জি। ফার্জি টিভি সিরিজটা হচ্ছে এই যে রাজ এন্ড ডিকে। রাজ এন্ড ডিকে হচ্ছে দা ফ্যামিলি ম্যানের পরিচালক। ফ্যামিলি ম্যানেরই ওই ওই পরিচালকরাই করেছেন হচ্ছে ফার্জি। ফার্জিটা হচ্ছে এই ইন্ডিয়ার নকল টাকা নিয়ে টিভি সিরিজ। সুন্দর টিভি সিরিজ, কেউ চাইলে দেখতে পারেন। ফ্যামিলি ম্যানের হচ্ছে 3 নাম্বার সিজন বের হয়েছে। আমি আসলে দেখার কোনো সময় পাচ্ছি না, ডাউনলোড করে রাখছি কিন্তু দেখার সময় পাচ্ছি না এখনো। দেখবো, দেখি সময় পেলে দেখ। আচ্ছা, আপনারা আবার মাইন্ড করেন না যে এখানে অনেকে আছেন যে মাইন্ড করতে পারেন যে শিক্ষামূলক ক্লাস শিক্ষা না দিয়ে উনি অশিক্ষা কুশিক্ষা উনি দিচ্ছেন, সিনেমার কথা বলতেছেন, তাহলে তো সমস্যা। আমাদের বাংলাদেশের মানুষ সবকিছুতেই হচ্ছে শিক্ষা খোঁজে। শিক্ষামূলক গান, শিক্ষামূলক মুভি, শিক্ষামূলক হচ্ছে নাটক, হ্যাঁ,
শিক্ষামূলক খেলা, মানে সবকিছুতে শিক্ষা খুঁজে যে এখানে কোনো শিক্ষা আছে কিনা। কিন্তু এত শিক্ষা খুঁজে আসলে বাংলাদেশের মানুষ এখন অশিক্ষিত। ওই যে সেফুদার মতো, হ্যাঁ, অশিক্ষিত, মূর্খ, বর্বর। আমরা আসলে অশিক্ষিত, মূর্খ, বর্বর রয়ে গেছি। একটা ভিডিও দেখলাম, ওই কোন একটা এয়ারলাইন্স, ওইটা রিয়াদ থেকে আসছে। তো ওইখানে কম্বল দিছিল, মানে প্লেনের মধ্যে কম্বল দিছে আর কি। প্লেনের কম্বল নিয়ে মানুষ বের হয়ে যাচ্ছে ওইখানে। অ্যাটেন্ডেন্সরা বলতেছে, ওখানে কেবিন ক্রু বলতেছে, ভাই কম্বল নিয়ে না, কম্বল ফেলা যান, এরা কম্বল মোটামুটি গায়ের মধ্যে পেঁচায় বের হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশের মানুষের অবস্থা, মানে দেখা যায় যে এই মানে নতুন ট্রেনের একটা একটা বগি নতুন লাগাইছে, একদম নতুন ফ্রেশ। ভাই তোর কি দরকার আছে ওইখানে যে হচ্ছে ব্লেড দিয়ে পোছাপুছি করানো? তারপরে তোর কি দরকার আছে কলম দিয়া ওই ওইটা গুতাগুতি করা? মানে কোনো দরকার আছে? তারপরেও এটা গুতাগুতি করা। মানুষের মানুষের স্বভাবটা হচ্ছে এরকম। মেবি হচ্ছে বাংলাদেশের মানুষ সৌন্দর্য জিনিসটা মেবি আমরা বুঝি না, বা সৌন্দর্য জিনিসটা আসলে কি, বা একটা জিনিসকে যে সুন্দর রাখা বা পরিষ্কার রাখা, এটা মেবি আমরা হচ্ছে বুঝি না। এবং না বুঝার কারণে আসলে আমরা এই ধরনের কর্মকাণ্ড আসলে করি। যাই হোক, এবার আসেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হচ্ছে আহ, রাজস্ব ছাড়া অন্য যত কিছু আছে, যেমন আয়কর, লটারি, জাতীয় সঞ্চয়, স্ট্যাম্প ইত্যাদি ইত্যাদি, তারা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এরা হচ্ছে কিভাবে উন্নয়ন সহযোগী যারা আছে, অর্থাৎ উন্নয়ন সহযোগী বলতে সহজ কথা, যাদের থেকে আমরা ঋণ নেই, যাদের থেকে আমরা ঋণ নেই, টাকা পয়সা দিয়ে যারা আমাদেরকে সাহায্য করে, এই উন্নয়ন সহযোগীদের সাথে যোগাযোগ স্থাপন করা, এবং বৈদেশিক অর্থায়নের ক্ষেত্রে কিভাবে বৈদেশিক টাকা পয়সা আনা যায়, কিভাবে আমাদের বাজেট ঘাটতি মোকাবেলা করা যায়, এবং কিভাবে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট, যে নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্ট থাকে, বা আমাদের যে বাণিজ্য ঘাটতি থাকে, আমাদের প্রতি বছর প্রায় $3 বিলিয়ন মতো বাণিজ্য ঘাটতি থাকে। $3 বিলিয়ন, মানে আমরা ধরেন আমদানি করি যদি 10 টাকা, আমরা রপ্তানি করি হচ্ছে 7 টাকা, তাহলে মাঝখানে $3 বিলিয়ন মতো আমাদের হচ্ছে ঘাটতি থাকে। তো এই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ঋণ নেই। ধরেন আমরা আমরা আইএমএফ এ বললাম যে ভাই, তুমি আমাদের $3 বিলিয়ন মতো ঋণ দাও, আমি তোমার আগামী 30 বছরে দিয়ে দিব। বা আমি ওয়ার্ল্ড ব্যাংকে বললাম যে ভাইরা, আমার টাকা পয়সা নাই, $3 বিলিয়ন ঋণ দাও, আমি তোমার 30 বছরের মধ্যে দিয়ে দিব। তো আইএমএফ হচ্ছে শয়তান। আইএমএফ হচ্ছে কি করে, আইএমএফ ঋণ দেয়, তবে ঋণ দেওয়ার সাথে সাথে সে কিছু শর্ত দিয়ে দেয়, যে তুমি ওইটা এটা করো, তোমার করের করের পরিমাণ বাড়াইতে হবে, তুমি জ্বালানি তেলে কোনো শুল্ক দিতে পারবা না, তোমার কর ব্যবস্থার সংস্কার করতে হবে, হ্যাঁ, তোমার সুশাসন বাড়াইতে হবে, এই ধরনের বিভিন্ন ধরনের শর্ত, কন্ডিশন হচ্ছে আইএমএফ দেয়। আচ্ছা, এরপর আসেন আমরা একটু বাজেট পড়বো। 2025-26 সালের বাজেট আমরা দেখবো। বাজেটের মধ্যে জাস্ট যতটুকু দরকার অতটুকু আমরা পড়বো। 2025 সালের যে বাজেট ছিল সেটা আমরা দেখছিলাম, যে সেটা ঘোষণা করেছিলেন অর্থ উপদেষ্টা। বাজেটকে সংবিধানে বলা হয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং বাজেট প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এবং বাংলাদেশের বাজেটের সময়কাল হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। আমরা নিজেরাও বাজেট করি। আমরা নিজেরা বাজেট করি কিভাবে? আমার হাতে যখন 1,000 টাকা আসে, তখন এটা হচ্ছে আমার ইনকাম, আয়, এটা হচ্ছে আমার আয়। এই আয়টা বুঝে আমি হচ্ছে ব্যয় করি। আমার আয় হচ্ছে 1,000 টাকা, এইটা আমি কিভাবে খরচ করব তার জন্য আমি একটা বাজেট করি। কিন্তু সরকারের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা। সরকার আগে ব্যয় চিন্তা করে, সরকার আগে চিন্তা করে ব্যয়, ব্যয় বুঝে আয় করে সরকার। অর্থাৎ সরকার আগে ব্যয়টা দেখে তারপরে বাজেট ঘোষণা করে কিভাবে ওই টাকাটা সরকার আনবে, সেটা সরকার চিন্তা করে। তো বাংলাদেশের 25-26 সালে যে বাজেটটা ছিল, সেটা ছিল 54তম বাজেট। বাংলাদেশের 54তম বাজেট ছিল এই 25-26 সালের বাজেটটা, এবং অন্তর্বর্তীকালীন সহ 55তম বাজেট। এখানে একটা টুইস্ট আছে, যেটা হচ্ছে 1996 সালে 3 মাসের জন্য একটা বাজেট দেওয়া হয়েছিল, সেটাকে মূলত বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেট। তো এই অন্তর্বর্তীকালীন বাজেটটা সহ বাংলাদেশের বাজেট হচ্ছে টোটাল 55তম। তবে এইখানে পরীক্ষাতে যদি আসে, সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে উত্তর করবেন, যে কোনটা আমি উত্তর করব? সাধারণত পরীক্ষাতে আসলে এই 54টা বাজেট এটাই আসবে, 55টা আসবে না, কারণ 55তম বা যেটা অন্তর্বর্তীকালীন বাজেট, সেটা আসলে ফুল ফ্লেজড কোনো বাজেট ছিল না। কিন্তু যদি উল্লেখ থাকে পরীক্ষাতে যে অন্তর্বর্তীকালীন সহ বাজেটের পরিমাণ কত, সেক্ষেত্রে অবশ্যই আপনি দিবেন 55টা। ওকে, এরপরে আসেন যে বাজেট উত্থাপন হয় 2রা জুন, বাজেট পাস হয় 22 জুন, বাজেট কার্যকর হয় হচ্ছে 1 জুলাই। বাংলাদেশের বাজেটের 25-26 সালের বাজেটের টোটাল আকার ছিল 7,89,999 কোটি টাকা, 7,89,999। এই প্রথম বাংলাদেশের বাজেটের আকার প্রিভিয়াস বাজেট থেকে কমেছে।
বাংলাদেশের বাজেটের আকার প্রিভিয়াস বাজেট থেকে আগে কখনোই কমে নাই, এইবারই হচ্ছে কমেছে। কারণ গত বছর অর্থাৎ গত অর্থ বছরে এই বাজেটের পরিমাণ ছিল 7,99,000 কোটি টাকা, কিন্তু এইবার বাজেটের আকার হয়েছে 7,90,000 কোটি টাকা বা 7,89,999 কোটি টাকা, যেটা জিডিপির কত শতাংশ এটা পড়তে হবে না। সরকার প্রতি বছর যখন বাজেটটা ঘোষণা করে তখন আগামী অর্থ বছরে মুদ্রাস্ফীতি কেমন হবে এবং জিডিপির প্রবৃদ্ধির হার টার্গেট কত, জিডিপি প্রবৃদ্ধির হারের টার্গেট কত এবং মুদ্রাস্ফীতির টার্গেট কত, সেটা কিন্তু সরকার ঠিক করে নেয়। তো এই অর্থ বছরের যে বাজেট, সেখানে সরকার ঠিক করেছে যে আগামী 25-26 অর্থ বছরে আমার জিডিপি প্রবৃদ্ধির হার হবে 5.5% বা 5.5%, এবং আমার মূল্যস্ফীতি হবে 6.5%। তাহলে এটা হচ্ছে কি, এটা সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আমি এই পরিমাণে মেনটেন করার চেষ্টা করব। জিডিপি প্রবৃদ্ধির হার আমি মেনটেন করব 5.5%, আর মূল্যস্ফীতির পরিমাণটা আমি মেনটেন করব 6.5%। তো এই যে টাকাটা, এই টাকাটা সরকার কোত্থেকে আনবে? সরকারের অবশ্যই ইনকাম লাগবে। ইনকামটা কোত্থেকে আসবে? রাজস্ব আয় থেকে আসবে, কর থেকে আসবে। তো রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 কোটি টাকা। এটা হচ্ছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সরকারের। আর তাইলে বাকিটা কি থাকবে? বাকিটা থাকবে হচ্ছে ঘাটতি। 2,26,000 কোটি টাকা ঘাটতি থাকবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই যে ঘাটতি বাজেটটা, এটা সরকার কোত্থেকে দিবে, এটা সরকার কোত্থেকে পূরণ করবে? ঘাটতি বাজেটটা সাধারণত সরকার বিভিন্ন জায়গা থেকে লোন নেয় বা বিভিন্ন উন্নয়ন সহযোগী ব্যাংক, সেখান থেকে সরকার হচ্ছে লোন নেয় এবং প্রতি বছর সরকার এরকম ঘাটতি বাজেটই আসলে তৈরি করে। তাহলে এই মুহূর্তে আমাদের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 কোটি টাকা এবং ঘাটতি হচ্ছে 2,26,000 কোটি টাকা। এই বাজেটের মধ্যে আমরা সব থেকে বেশি কোন খাতে ব্যয় করব? সব থেকে বেশি আমরা ব্যয় করব জনপ্রশাসন খাতে, এরপর হচ্ছে শিক্ষা প্রযুক্তি এবং এরপর হচ্ছে পরিবহন ও যোগাযোগ। এখানে পার্সেন্টেজ গুলা পড়তে হবে না, না পড়লেও চলবে। প্রতিটা বাজেটেই সবসময় জনপ্রশাসন খাতে সব থেকে বেশি পরিমাণ টাকা ব্যয় করা হয়। কেন? কারণ হচ্ছে জনপ্রশাসন খাত কি, এখানে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেনশন সবকিছু এখানে ইনক্লুশন থাকে। এই কারণেই জনপ্রশাসন খাতে সবসময় বেশি টাকা খরচ হয় এবং বাজেটের প্রায় 1/4 চলে যায় এই জনপ্রশাসন খাতে। এবং সরকার মনে হয় এই চিন্তা ভাবনা করেই বেতন বাড়ায় নাই বা পে স্কেল ঘোষণা করে নাই, বা পে স্কেলের পিছনে বলছে যে এই পে স্কেলটা নতুন সরকার আসলে তারপরে ঘোষিত হবে, কারণ এত পরিমাণ টাকা আসলে সরকার আছে নাই। সরকার এত টাকা কই পাবে? সরকার আসলে আসলে টাকা পয়সা নাই। আচ্ছা, তাহলে এরপরে আসেন, এটা সিরিয়ালটা আপনারা মনে রাখবেন। 1 নম্বর জনপ্রশাসন খাত, 2 নম্বর হচ্ছে শিক্ষা প্রযুক্তি, 3 নম্বর হচ্ছে পরিবহন ও যোগাযোগ। আচ্ছা, এরপর আসেন সরকার এই যে বাজেটটা, এই বাজেটের মধ্যে একটা পোর্শন থাকে যে পোর্শনটার নাম হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার মেইন থিমটা হচ্ছে সরকার যে বিভিন্ন রকমের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে, এই যেমন ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে, একটা স্কুল কলেজ তৈরি করবে, হ্যাঁ, তারপরে রাস্তা বানাবে, এইগুলা করার জন্য সরকারের একটা প্ল্যান থাকে। এই প্ল্যানটার নামে হচ্ছে এডিপি। তো প্রতি বছরই এডিপির জন্য একটা নির্ধারিত বাজেট থাকে। এইবার এডিপিতে বাজেটের পরিমাণ হচ্ছে 2,30,000 কোটি টাকা। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে আগে আসছে, সামনেও আসার ভালো সম্ভাবনা আছে। এখন আসেন এই যে এডিপি, এডিপিতে আবার বিভিন্ন খাতের বরাদ্দ আছে। এডিপির ক্ষেত্রে সব থেকে বেশি বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ। দ্বিতীয় খাত বেশি খাত হচ্ছে বিদ্যুৎ জ্বালানি, 3 নাম্বার হচ্ছে শিক্ষা। এই তিন নাম্বার পর্যন্ত পড়লে চলবে যে এডিবিতে সব থেকে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ, 2 নম্বরে বিদ্যুৎ জ্বালানি এবং 3 নম্বর হচ্ছে শিক্ষা। দেখেন, যদি প্রশ্ন আসে যে এডিবিতে কোন খাতের বরাদ্দ সব থেকে বেশি পেয়েছে, সেক্ষেত্রে হবে ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন সেক্টর। আর যদি বলা হয় যে প্রধান যে বাজেট, সেই প্রধান বাজেটে সব থেকে বেশি বরাদ্দ কোনটা পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু হবে জনপ্রশাসন খাত। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন কর সীমা। 2025 সালে এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট। কর সীমা, সাধারণ করদাতা যারা আছে তাদের কর সীমা হচ্ছে 3,50,000 টাকা। এই কর সীমা মানে কি? মানে হচ্ছে আপনি 3,50,000 টাকা পর্যন্ত নির্বিঘ্নে ইনকাম করতে পারবেন, সরকার আপনাকে কোনো খোঁচা দিবে না। কিন্তু কিন্তু যদি 3,50,000 টাকার বেশি আপনি ইনকাম করেন, তাইলে সরকার থেকে আপনাকে গুঁতা দিবে। কেন গুঁতা দিবে? কবে যে এই তুমি 3 লক্ষ টাকার বেশি টাকা ইনকাম করতেছো, কর দাও, আমাকে কর দাও। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে মূলত এই সীমা, কর সীমা। তাহলে সাধারণ করদাতাদের জন্য এই কর সীমা হচ্ছে 3,50,000 টাকা। 3,50,000 টাকা পর্যন্ত ট্যাক্স হচ্ছে জিরো।
3,50,000 টাকার উপরে হইলেই ট্যাক্সের পরিমাণটা বাড়বে। মহিলা এবং 65 বছর বা এর বেশি হইলে এই সীমাটা হচ্ছে 4 লক্ষ টাকা। প্রতিবন্ধী হইলে অথবা গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা হইলে, না, গ্যাজেট জুলাই যোদ্ধাদের জন্য এটা ইনক্লুড করা নাই। তৃতীয় লিঙ্গি যদি হয় তাহলে হচ্ছে 4,75,000 টাকা। তৃতীয় লিঙ্গ কারা? তৃতীয় লিঙ্গ হচ্ছে থার্ড জেন্ডার, যাদেরকে আমরা বাংলাতে হচ্ছে হিজড়া বলি। আমি ছোটবেলায় খুবই ভয় পাইতাম, কিন্তু এখন একটু কম ভয় লাগে। কারণ এখন হচ্ছে যে আপনার এদেরকে খুব সুন্দর কইরা এদেরকে আপা বলি, এদেরকে আপা বললে খুশি হয়ে যায়। আপনারা ট্রাই করতে পারেন, আপা বলে দেখতে পারেন যে আপা স্টুডেন্ট, টাকা পয়সা নাই। তো আপা বলতে পারেন, আপা বললে হচ্ছে যে এরা খুশি হয়ে যায়, টাকা পয়সা নেয় না। আবার আমাকে আমাকে দেখতে স্টুডেন্টের মতোই লাগে, কারণ আমাকে যেহেতু দেখতে মনে হয় না যে মানে বড় হয়ে গেছে, স্টুডেন্ট এখন নাই, দেখতে স্টুডেন্ট, তো এরা বিশ্বাস করে। যাই হোক, এরপরে দেখেন গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এদের করদাতা হচ্ছে 5 লক্ষ টাকা। এটা হচ্ছে কর সীমা। তবে আমার কাছে মনে হয় এদেরকে আসলে টাকা দেওয়া উচিত, কারণ এরা তো আসলে বাংলাদেশের মেইন স্ট্রিম যে কাজকর্ম, সেখানে তো আসলে এদেরকে ইনক্লুশন করা হয় না। তো তারা আসলে সমস্যা থাকে। কেউ কেউ আছে ধান্দাবাজ, তবে কেউ কেউ আছে আসলে তাদের টাকা পয়সা দরকার হয়, কারণ তাদেরকে কোনো কাজকর্মে আসলে কেউ নেয় না। তো সেক্ষেত্রে আসলে তারা কিভাবে চলবে? টাকা পয়সা তো তাদের লাগবে। আমার কাছে মনে হয় আহ, ঢাকা শহরে যে ভিক্ষুক আছে, ঢাকা শহরের ভিক্ষুকদের থেকে হচ্ছে তৃতীয় লিঙ্গের যে মানুষজন আছে তাদেরকে আসলে টাকা পয়সা দেওয়া উচিত। কারণ ভিক্ষুকদের তো এটা হচ্ছে একটা পেশা, মানে পুরোপুরি একটা পেশা। এদের একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের মাধ্যমে এরা হচ্ছে যে ভিক্ষা করে। এবং এদের ইয়া আছে, মানে এরা হচ্ছে বেতনভুক্ত আছে। কিছু কিছু ভিক্ষুক আছে বেতনভুক্ত, মানে আপনাকে বেতন দিবে, আপনি কোনোটা মোড়ে আপনি পাটা ভাঁজ করে শুয়ে থাকবেন, এটা হচ্ছে আপনাকে পরে বেতন দিবে। আচ্ছা, এবার আসেন সামাজিক নিরাপত্তা বেষ্টনী। সামাজিক নিরাপত্তা বেষ্টনী হচ্ছে সরকার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, যেমন হচ্ছে আম, বৃদ্ধ, তারপরে হচ্ছে যারা যারা বিধবা, হ্যাঁ, নারী, এদেরকে বিভিন্ন ভাতা প্রদান করে থাকে। এটাকেই মূলত বলা হয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী। তো এই বেষ্টনীতে বয়স্ক ভাতা বর্তমানে হচ্ছে 650 টাকা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা হচ্ছে 650 টাকা, মা ও শিশু সহায়তা কর্মসূচির জন্য দেয় হচ্ছে 850 টাকা, এবং প্রতিবন্ধীদের জন্য দেয় হচ্ছে 900 টাকা। আচ্ছা, এবার আসেন এলডিসি বাংলাদেশ। এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ 24 নভেম্বর 2026 এই তারিখে স্বাভাবিক নিয়ম মানে হচ্ছে যে বাংলাদেশে 2026 সালে এলডিসি উত্তোলন হওয়ার কথা ছিল। ওই নিয়ম অনুযায়ী বাংলাদেশ 24 নভেম্বর 2026 এই তারিখে এলডিসি থেকে উত্তোলন করবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন অর্থনৈতিক সমীক্ষা। প্রতি বছর ডিসেম্বর মাসে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা বের হয়। তো সামনে ডিসেম্বর মাস, সামনে অর্থনৈতিক সমীক্ষাটা হচ্ছে বের হবে। তবে যেহেতু এখন পর্যন্ত বের হয় নাই, এই কারণে আমরা 2024 সালের যে অর্থনৈতিক সমীক্ষাটা আছে সেটাই আসলে আমরা পড়ার চেষ্টা করব। 2024 সালের অর্থনৈতিক সমীক্ষার এটা হচ্ছে রিভাইজড ভার্সন। হ্যাঁ, শুরুতে একটা অর্থনৈতিক সমীক্ষা দেয়, তারপর একটা চূড়ান্ত ভার্সন আসে। তো আমরা এটা চূড়ান্ত হিসাবটা দেখতেছি। চূড়ান্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার পরিমাণ হচ্ছে 17,15,09,000, এবং জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.33%। আর জনসংখ্যার ঘনত্ব বা জনসংখ্যার যে পপুলেশন ডেন্সিটি সেটা হচ্ছে 1171 কিলোমিটার। এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই জনসংখ্যা বৃদ্ধির হার এটা খুব গুরুত্বপূর্ণ। 1.33% এবং হচ্ছে 1171, 1171 জন হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে। আর এছাড়াও আরো কিছু হিসাব নিকাশ আছে, যেমন একটা হইলো সাময়িক হিসাব। সাময়িক হিসাব হচ্ছে 17.28। তারপরে জনশুমারি, সর্বশেষ জনশুমারি অনুযায়ী হচ্ছে 16.98 কোটি জনসংখ্যা। আবার বাংলাদেশ স্যাম্পল ভাইরাল স্ট্যাটিস্টিক্স অনুযায়ী হচ্ছে 17.10 কোটি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই 10টা 40 বাজে, আমরা হাঁপাই গেছি, ভাই আমাদের প্রতি দয়া করেন, দয়া করে যে কোনো একটা বলেন পড়ার জন্য, যেটা বলবেন ওইটাই পড়বো, আর কোনোটাই পড়বো না। সেক্ষেত্রে আপনারা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা যেটা আছে সাধারণত পরীক্ষায় সেটাই থাকে। হ্যাঁ, পরীক্ষাতে সুন্দর মতো উল্লেখ থাকে যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কত। সেক্ষেত্রে আপনি অর্থনৈতিক সমীক্ষার যে ডাটাটা সেইটা হচ্ছে পড়তে পারেন। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আদমশুমারি। আদমশুমারি যেহেতু সর্বশেষ আদমশুমারি হয়েছে 2022 সালে, তাহলে এই হিসাবটাও ইম্পর্টেন্ট, এই হিসাবটা পড়তে পারেন। 16.98 কোটি, এই দুইটাই আপাতত মনে রাখার চেষ্টা করেন। আচ্ছা, এরপর আসেন এই অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল, আমরা গড় বাঁচবো হচ্ছে 72.3 বছর। 72.3 ইয়ার্স হচ্ছে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি। এদের মধ্যে পুরুষরা একটু কম বাঁচে, কারণ পুরুষরা বিড়ি সিগারেট খায়, এবং পুরুষরা এমনিতেও হচ্ছে তাদের হচ্ছে এলডিএল এর পরিমাণটা হচ্ছে অনেক অনেক বেশি থাকে। কিন্তু
নারীদের ক্ষেত্রে সেটার পরিমাণ হচ্ছে কম, নারীরা বিড়ি সিগারেট কম খায় এবং নারীরা স্ট্রেসেও কম থাকে। এবং নারীদের মধ্যে এইচডিএল এর পরিমাণটা বেশি থাকে, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন নারীদের হচ্ছে বেশি থাকে। এই কারণে নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে এবং এই কারণে নারীরা হচ্ছে বেশি বয়স পর্যন্ত বাঁচে। আচ্ছা, একজন মনে রাগ করছে যে যে নারীরা স্ট্রেসে হচ্ছে একটু কম থাকে, এই কারণে মনে একজন রাগ করছে। আপনি নারী না, এই কারণে রাগ করলে কিছু করার নাই আসলে। এখানে যারা ছেলেরা আছে তারা এটা বিষয়টা বুঝতে পারবে। তো যাই হোক, যেহেতু আমি ছেলে ওই কারণে হয়তো পক্ষপাতিত্ব চলে আসতে পারে। যাই হোক, এগুলো পুরুষ এবং মহিলা কত বছর বাঁচে এটা আসলে পড়ার প্রয়োজন নাই। আপনাকে পড়তে হবে যে গড় প্রত্যাশিত আয়ুষ্কাল আসলে কত, 72.3। আচ্ছা, এরপরে আসেন সাক্ষরতার হার, লিটারেসি রেট। লিটারেসি রেটের দিক থেকে আবার এখানে সাক্ষরতার হার হচ্ছে 77.9। এই দুইটা তথ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে গড় আয়ুষ্কাল 72.3 এবং আরেকটা হচ্ছে সাক্ষরতার হার 77.9%। এখানে আবার দেখেন, পুরুষদের সাক্ষরতার হার হচ্ছে বেশি এবং মহিলাদের সাক্ষরতার হার হচ্ছে কম। কিন্তু পত্রিকাটা দেখলে আসলে এটা মনে হয় না। পত্রিকাটা দেখা যায় যে ভি সাইন সব মেয়েরা দিয়ে রাখছে, মনে হচ্ছে না যেন কোনো ছেলে পাশ করে নাই, সব মেয়েরা পাশ করছে। তো যাই হোক, পুরুষদের সাক্ষরতার হার হচ্ছে বেশি, তবে পুরুষরা হচ্ছে কম বছর বাঁচে। আচ্ছা, এরপরে আসেন দারিদ্র্যের হার। বর্তমানে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দারিদ্র্যের হার হচ্ছে 18.7, আর চরম দারিদ্র্যের হার হচ্ছে 5.6। এই দুইটা তথ্য হচ্ছে অর্থনৈতিক রিভিউ অনুযায়ী মাথায় রাখবেন। দেখেন, আজকের ক্লাসে হচ্ছে এই এই যে এখনকার পোর্শনটা, এখানে প্রচুর তথ্য, ছোট 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 তথ্য। তো এগুলো আসলে আপনাকে আলটিমেটলি মুখস্থ করতে হবে, এছাড়া আর অন্য কোনো ওয়ে নাই, বারবার পরে মনে রাখতে হবে। জিডিপি, জিডিপির বৃহত্তর যে তিনটা খাত এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখেন, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে জিডিপির ভিত্তি বছর। ভিত্তি বছর মানে কি? ভিত্তি বছর মানে হচ্ছে আপনি জিডিপির যে হিসাব করবে, সে হিসাব করার জন্য একটা নির্দিষ্ট বেজ ইয়ার লাগে। বেজ ইয়ার মানে কি? ধরেন আমি যদি হিসাব করি এরকম যে আমার 1972 সালে আমার জিডিপির পরিমাণ ছিল 10 টাকা, আর 2025 সালে আমার জিডিপির পরিমাণ হচ্ছে 10 মিলিয়ন। 10 মিলিয়ন, বললাম যে 10 মিলিয়ন মানে 1 কোটি। তার মানে আমি কি বলতে পারি যে আমার জিডিপির যে গ্রোথ সেটা 10 লাখ গুণ বৃদ্ধি পেয়েছে? তাহলে এরকমই তো হয়, ঠিক না? তাহলে আমার জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 10 লাখ গুণ, তাহলে এটা একটা অকল্পনীয় হিসাব। এরকম হিসাব আসলে করা হয় না। এই কারণে একটা নির্দিষ্ট বেজ ইয়ার ধরা হয়। যেমন আমাদের বর্তমান বেজ ইয়ার হচ্ছে 2015-16। 2015-16 সালের যে জিডিপিটা ছিল, সেই জিডিপিটাকে বেস ধরে আমরা এখন আমাদের জিডিপিটা হিসাব করতেছি এবং প্রতি 10 বছর পর পর এটা চেঞ্জ হয়। যেমন 2000 এই 15-16 বছরের আগে আমাদের জিডিপির বেস ইয়ার ছিল 2005 থেকে 2006। তখন জিডিপির খাত ছিল 15টা, আর এখন আমাদের বেস ইয়ার হচ্ছে 2015-16। এখন আমাদের জিডিপির খাত হচ্ছে 19টা। তাহলে এটা একটু মাথায় রাখেন, 5-6 হিসেবে 15 আর 15-16 হিসেবে 19। পরীক্ষাতে অপশনে যেটা থাকবে সেটা দেখাবেন। যদি 15 থাকে তাহলে 15 দেখাবেন, আর যদি 19 থাকে তাহলে অবশ্যই 19 দেখাবেন। আচ্ছা, এরপরে আসেন জিডিপিতে কোন খাতের অবদান সব থেকে বেশি। আমাদের তো তিনটা বৃহত্তর খাত আছে, এটা আমরা মোটামুটি চোখ বন্ধ করে সবাই বলতে পারবো, কারণ আমাদের ম্যাক্সিমাম মানুষই এখনো গ্রামের দিকে কৃষি কাজ করে। তো এই কৃষিতে জিডিপির পরিমাণ হচ্ছে সব থেকে বেশি অবদান, 45%। শ্রমশক্তির দিক থেকে সব থেকে বেশি হচ্ছে শ্রমশক্তি কৃষিতে নিয়োজিত। সেকেন্ড হচ্ছে সার্ভিস বা সেবা, সেবা খাতে জিডিপিতে হচ্ছে 38%, আর শিল্পতে হচ্ছে 17%। তাহলে 45, 38 এবং হচ্ছে 17। আচ্ছা, এরপর আসেন যে জিডিপি প্রবৃদ্ধির হার। জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 3.97%। এটা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির হার আমাদের সর্বশেষ যে অর্থনৈতিক সমীক্ষা, এই সমীক্ষা অনুযায়ী। সাবধান, এর আগে কিন্তু একটা জিডিপি প্রবৃদ্ধির হার আপনারা পড়ছেন। ওইটা কোনটা ছিল? ওইটা ছিল বাজেট অনুযায়ী আমার এই অর্থ বছরে আমি জিডিপি প্রবৃদ্ধির হার কত দেখতে চাই, আমার টার্গেট। টার্গেট ছিল 5.5%। আর আমার গত যে অর্থ বছর ছিল 2024-25, সেইখানে জিডিপি প্রবৃদ্ধি আমি অর্জন করতে পেরেছি 3.97%। ঠিক আছে? এখন এই যে টোটাল জিডিপি, এখানে একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে কৃষিতে সব থেকে বেশি পরিমাণে মানুষজন কাজে নিয়োজিত। কিন্তু আপনি যদি অন্যভাবে হিসাব করেন যে টোটাল যে জিডিপি, ধরেন আমার জিডিপি পরিমাণ হচ্ছে 100 টাকা, 100 টাকা হচ্ছে টোটাল আমার জিডিপি আসে। এই 100 টাকার 51 টাকা আসছে সেবা থেকে, এই 100 টাকার 37 টাকা আসছে শিল্প থেকে, আর এই 100 টাকার 10 টাকা আসছে হচ্ছে কৃষি থেকে। তার মানে জিডিপিতে সেবা খাতের অবদান সব থেকে বেশি,
দ্বিতীয় অবদান বেশি হচ্ছে শিল্প, এবং তৃতীয় অবদান বেশি হচ্ছে কৃষি। এরপরে আসেন, এই জিডিপিতে খাত ভিত্তিক প্রবৃদ্ধির হার কত? অর্থাৎ এই যে আমরা দেখলাম এখানে সেবা, শিল্প, কৃষি, এগুলোর মধ্যে কোন খাতে কিরকম হচ্ছে প্রবৃদ্ধিটা আসলে অর্জন করেছে। তো জিডিপিতে হচ্ছে সেবা খাতের প্রবৃদ্ধির হার ছিল 4.51%, শিল্প খাতে এটার প্রবৃদ্ধি ছিল 4.34%, এবং কৃষিতে এই প্রবৃদ্ধিটা হচ্ছে 1.7%। কিছু করার নাই, এগুলা মুখস্থ করে ফেলতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এরপরে আসেন, এখানে একটা বক্স দেওয়া আছে, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি বিভিন্ন লিখিত পরীক্ষাতে এই ডাটাটা আপনি চাইলে ইউজ করতে পারেন। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়, বা আমরা প্রতি বছর কি পরিমাণে আয় করি, আমরা প্রতি বছর $2,820 ইনকাম করি। $2,820 কত টাকা হয়? $2,820 হয় হচ্ছে আপনার প্রায় 3 লাখ টাকা। তাহলে বছরে আপনি প্রায় 3 লাখ টাকা আপনি ইনকাম করেন। তাহলে মাসে কত? মাসে হচ্ছে কত? মাসে হচ্ছে আপনার প্রায় 40,000। নাকি ভুল করছি আমি? কি যেন হিসাব টিকাস করতে পারতেছি না, মনে হয় হয়তো মাথা মতো কাজ করতেছে না। তো যাই হোক, আপনি বছরে 3 লাখ টাকা হচ্ছে আপনি হচ্ছে ইনকাম করেন, ঠিক আছে? 3 লাখ টাকা ইনকাম করেন, এবং হচ্ছে যে তাইলে, তাহলে তো সহজ। আরে মাসে 50,000 টাকা, আরে মাথা মতো কাজ করতেছে না। মাসে আপনারা 50,000 টাকা করে ইনকাম করেন। 50 টাকা ইনকাম করার পরেও আপনারা আবার চাকরির পেছনে ছুটতেছেন, চাকরি বাকরির জন্য আপনারা ছুটতেছেন। তাহলে কেমন না বিষয়টা? তো যাই হোক, এটা ব্যাপারটা এটা খুবই আসলে শ্যালো একটা জিনিস। ধরেন ধরেন হচ্ছে যে আপনার দুই বন্ধু, আপনার এক বন্ধুর ইনকাম হচ্ছে 1 কোটি, আর আপনার ইনকাম হচ্ছে 0। এখন এই যে মাথাপি জাতীয় ইনকাম, দুজনের ইনকাম করা হবে, ধরা হবে 50 লাখ। আপনার বন্ধুর ইনকাম 50 লাখ, আপনার ইনকাম 50 লাখ, কিন্তু আরো যে আপনার ইনকাম কি 50 লাখ? আপনার ইনকাম তো 50 লাখ না, আপনার ইনকাম হচ্ছে 1 কোটি, আর আপনার বন্ধুর হচ্ছে 0, অথবা আপনার 0, আপনার বন্ধুর 1 কোটি, কিন্তু দুইটা মিলে অন অ্যাভারেজ হয় 50 লাখ। এই মাথাপিছু জাতীয় আয়টা হচ্ছে এভাবে হিসাব করা হয়। টোটাল যে মানুষের ইনকাম, সে টোটাল মানুষের ইনকাম দিয়ে টোটাল মানুষকে, সংখ্যা দিয়ে ভাগ করা হয়। তো এটা হচ্ছে মাথাপিছু জাতীয় আয়। এখানে আরেকটা হিসাব আছে, সেটা হচ্ছে মাথাপিছু জিডিপি। আমাদের টোটাল যে জিডিপি, সেটাকে আমাদের পার হেড ভাগ করা হয়, ভাগ করলে যে হিসাবটা পাওয়া যায় সেটা হচ্ছে মাথাপিছু জিডিপি। তাহলে মাথাপিছু জিডিপির পরিমাণ হচ্ছে 2671। তাহলে মাথাপিছু জিডিপি হচ্ছে 2671, এবং মাথাপিছু জাতীয় আয় হচ্ছে 2820 মার্কিন ডলার। ঠিক আছে, আর এখানে অন্য কিছু হিসাব আছে, এগুলো আপাতত পড়তে বলবো না, নাইস টু নো। অর্থনৈতিক সমীক্ষার সর্বশেষ তথ্যটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতির পরিমাণ হচ্ছে 10.03%। 10.03, 10.03, এইটা হচ্ছে ইনফ্লেশন। বাংলাদেশের ইনফ্লেশন রেট হচ্ছে 10.03%। ঠিক আছে, তো এইটা হচ্ছে সর্বশেষ হিসাব অনুযায়ী। ঠিক আছে, সর্বশেষ হিসাব অনুযায়ী হচ্ছে 10.03%। আচ্ছা, এখন আসেন আমরা একটু রিক্যাপ করি। ঠিক আছে, একটু রিক্যাপ করে আসি আমরা। বাজেট আপনাদেরকে ছেড়ে দিব, আমার আসলে একটু টায়ার্ড লাগতেছে, কারণ আমি একটু অসুস্থ মনে হচ্ছে, এখানে আমার একটু টায়ার্ড লাগতেছে। এই নটা থেকে বকবক করতেছি, আপনাদেরকে ছেড়ে দিব। অর্থাৎ হচ্ছে এই ক্লাসটা হচ্ছে যতটুকু বাকি আছে ওইটা আর একটা ক্লাসে নিতে হবে। আপনারা মাইন্ড করছেন অনেকে, আসলে মাইন্ড করলে কিছু করার নাই, মাইন্ড করলে আর কি করবেন, ইয়ে দিবেন আর কি, বদদোয়া দিবেন আর কি, আর 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 কি করার আছে? সমস্যা নাই, আপনাদের থেকে আবার দোয়া নিয়ে নিব, অন্যভাবে দোয়া নিয়ে নিব আর কি। আচ্ছা দেখেন, বাজেট একটু করি আমরা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগটা একটু দেখি আমরা, অর্থনীতি থেকে দেখি আমরা। তাহলে অর্থনীতি দেখেন, আমাদের অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তারপর হচ্ছে পরিমাণ 786 কোটি টাকা ছিল শুরুর বাজেটের পরিমাণ। ডক্টর সালেউদ্দিন আহমেদ হচ্ছেন বর্তমান অর্থ উপদেষ্টা, তিনি এই বাজেটটা ঘোষণা করেছেন। বাজারের অর্থমন্ত্রী বিভাগ হচ্ছে টোটাল 4টা: অর্থনৈতিক বিভাগ, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এবং হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তো অর্থ বিভাগের এই কাজগুলো কি কি করে, এই কাজগুলো একটু ভালো করে পড়বেন, এই কাজগুলো ইম্পর্টেন্ট আছে। এরপর আসেন, বাংলাদেশের 25-26 সালের বাজেটের পরিমাণ ছিল 7,89,999 কোটি টাকা, এবং এখানে মূল্যস্ফীতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আমরা এটা টার্গেট, আমরা এই পরিমাণ মূল্যস্ফীতি ধরে রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে 6.5%। আর জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 5.5% আমরা রাখার চেষ্টা করব। রাজস্ব আয় লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 কোটি টাকা। জনপ্রশাসন খাতে সব থেকে বেশি পরিমাণে আমরা ব্যয় করব, শিক্ষা প্রযুক্তি খাতে হচ্ছে সেকেন্ড, এবং পরিবহন ও যোগাযোগ খাতে হচ্ছে থার্ড। এগুলোর এই যে সংখ্যাগুলা, জনপ্রশাসন খাতেরটা পড়েন, বাকিগুলা হচ্ছে নাইস টু নো। আর শিক্ষা ও প্রযুক্তি খাতে এই পার্সেন্টেজটা পড়তে পারেন, যে শিক্ষা প্রযুক্তি খাতে 14% বাজেট হচ্ছে বরাদ্দ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2,30,000 কোটি টাকা। এডিবিতে সব থেকে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন, দ্বিতীয় বিদ্যুৎ, এবং তৃতীয় হচ্ছে শিক্ষা।
কর সীমার মধ্যে সাধারণের কর সীমা হচ্ছে 3,50,000, 3,50,000 টাকা। প্রতিবন্ধীদের জন্য হচ্ছে 4,75,000 এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে 5 লক্ষ টাকা। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বয়স্ক ভাতা 650, বিধবা ও স্বামী গৃহীতা মহিলাদের জন্য হচ্ছে 650, মা ও শিশু সহায়তা কর্মসূচির জন্য হচ্ছে 850, প্রতিবন্ধীর জন্য হচ্ছে 900 টাকা। বাংলাদেশ 24 নভেম্বর 2026 এই তারিখ হচ্ছে এলডিসি থেকে বাংলাদেশ বের হয়ে যাবে। অর্থনীতি সমীক্ষা 2024 এই অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 1.33, জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1171 জন। তারপরে এখানে আমরা দেখলাম প্রত্যাশিত আয়ুষ্কাল 72.3 বছর। তারপরে হচ্ছে সাক্ষরতার হার 77.9%, দারিদ্র্যের হার হচ্ছে 18.7, চরম দারিদ্র্যের হার হচ্ছে 5.6। বৃহত্তর খাত হচ্ছে 3টা, এগুলো আমরা অলরেডি জানি। এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স গুলো, হ্যাঁ, এগুলো কিন্তু প্রায় পরীক্ষাতে আসে যে জিডিপিতে সেবা খাতের অবদান কত, শিল্প খাতের অবদান কত, কৃষি খাতের অবদান কত। তাহলে সর্বশেষ হিসাব অনুযায়ী সেবা খাতের অবদান হচ্ছে 51.62, শিল্প হচ্ছে 37.44 এবং কৃষিতে হচ্ছে 10.94। আর প্রবৃদ্ধি হারটাও ইম্পর্টেন্ট। এখানে দেখেন সেবা খাতে প্রবৃদ্ধি হার সব থেকে বেশি 4.51%, শিল্পতে হচ্ছে 4.34% এবং কৃষিতে হচ্ছে 1.79%। এই চারটা মনে রাখার চেষ্টা করবেন। মাথাপিছু জাতীয় আয় 2820 মার্কিন ডলার, মাথাপিছু জিডিপি হচ্ছে 2671 মার্কিন ডলার। এডিবির হিসেবে মাথাপিছু জিডিপি হচ্ছে, এটা প্রয়োজন নাই, এবং মূল্যস্ফীতির পরিমাণ হচ্ছে 10.3%। তো আজকে এই ছিল আমাদের আজকের পড়াশোনা। আমরা